ভিসা একটা আরবিসি তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা ব্যাংক অ্যাকাউন্ট, দেন ক্রিয়েট করব হচ্ছে আপনাদের ক্রেডিট কার্ড করে, আবার দেখো মাল্টি কারেন্সি করে। চেকিং, আরেকটা জিনিস দেখেন, লাস্ট ক্লাসে তো আমরা এপ্রিল মে করেছিলাম, আনফর্চুনেটলি আমার ওই কোম্পানিটা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে নতুন করে যেটা করবো সেটা হচ্ছে, দেখেন আমি জাস্ট এখানে যেটা করব সেটা হচ্ছে জুন জুলাই যে ট্রানজ্যাকশনগুলো আছে, জুন এবং জুলাই ট্রানজ্যাকশনগুলো আপলোড করব। তো দেখেন এখানে জুনের যে ট্রানজ্যাকশন আছে এবং জুনের দেখেন জুনের এখানে ওপেনিং ব্যালেন্স আছে যেটা, এইটাকে আমি ধরে কুইকবুকসে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে আমি ট্রানজ্যাকশন আপলোড করব। ঠিক আছে, নিউ ব্যাংক, এখানে যে ব্যালেন্সটা আছে সেটাকে আমি দিয়ে দিয়ে এখানে জাস্ট জুন 1-19, এই যে দেখে নেন, কারণ আমি মেকে আর কাউন্ট করছি না, এপ্রিল মে কাউন্ট করছি না, ডিরেক্ট আমি জুন থেকে নিয়ে কাজ করছি। দিয়ে জাস্ট এই কার স্পিকার অন হয়েছে, একটু অফ করেন ভাইয়ারা প্লিজ। যখন ট্রানজ্যাকশন ভুল হবে কেন, ফার্স্ট অফ অল ট্রানজ্যাকশন ভুল হবে কেন, আপনি যখন এইখানে ওপেনিং ব্যালেন্স দিচ্ছেন তখন অবশ্যই তো আপনি স্টেটমেন্ট কোন একটা স্টেটমেন্টে দেখেই তো দিচ্ছেন, ঠিক আছে না? ফার্স্ট অফ অল ট্রানজ্যাকশন ভুল হবে কেন, এটা আগে আপনার মেন কনসার্ন। এখানে ভুল কথাটা আনা যাবে না মুখে। আপনি আগের থেকে যদি আপনার ইন্টেনশন থাকে ভুল, তাহলে আপনার কাজে অবশ্যই ভুল হবে। আপনার যদি ইন্টেনশনে থাকে ভাই ভুল হবে, তাহলে আপনার ভুলই হবে, কাজ ঠিক হবে না। বুঝতে পেরেছেন? এটা গেলে 1 নম্বর পয়েন্ট, ভুল, এই কথাটা মাথা থেকে আউট করতে হবে। ক্লায়েন্ট ভুল করবে, আপনি সেই ভুলকে ঠিক করবেন। ঠিক আছে, ফার্স্ট রুলস হচ্ছে আপনি ভুল করবেন, আপনার ক্লায়েন্টে ভুল করবে, ক্লায়েন্ট ভুল করে আপনার কাছে আসবে, আপনি তার ভুলটাকে ঠিক করে দেবেন। ওকে, তারপরে যদি আপনাদের এইখানে ওপেনিং ব্যালেন্স যদি আপনি একবার ভুল করে এন্ট্রি দিয়ে দেন, দেখেন আমি এখানে ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছি যেহেতু, সো এখন দেখেন আমি যদি এটাকে এডিট করি, এডিট করলে আমি কিন্তু ব্যালেন্সটাকে আর এইখান থেকে চেঞ্জ করতে পারবো না। এইখান থেকে আর চেঞ্জ করার কোনো ওয়ে নাই, চার্ট অফ অ্যাকাউন্টস থেকে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। এখন এটাকে কিভাবে চেঞ্জ করব, জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। করে দেওয়ার পরে ভালো করে দেখবেন, এখন যে প্রসেসটা দেখাবো ভালো করে দেখবেন, যদি ওপেনিং ব্যালেন্সে ভুল করেন তাহলে সেটাকে কিভাবে ঠিক করবেন। আচ্ছা, একটু টাইম নিচ্ছে কুইকবুকস। মানে সো যেখানে ওপেনিং ব্যালেন্স যদি একটু ভুল করে এন্ট্রি করে ফেলেন, সেটা কিভাবে ঠিক করবেন দেখেন। সেটা হচ্ছে জাস্ট আপনারা যেখানে যে অ্যাকাউন্ট হিস্ট্রি আছে, অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাবেন। অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট ট্রানজ্যাকশনে দেখাচ্ছে, জাস্ট এইখানে ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করে এইখান থেকে আপনি জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন।
এডিট অপশনে আসবার পরে অ্যাকচুয়াল যে ফিগারটাতে প্রবলেম, এই যে দেখেন এখানে অ্যামাউন্ট, এইখানে আপনি অ্যামাউন্টটা আবার চেঞ্জ করে দেবেন। এই জায়গায় অ্যামাউন্ট চেঞ্জ করে আপনি সেভ অ্যান্ড ক্লোজ করে দেবেন, সেভ অ্যান্ড ক্লোজ করে দেবেন। এই জায়গাটাতে আপনার এসে তখন ঠিক করতে হবে। তাছাড়া আর আপনি এই যে ওপেনিং ব্যালেন্স ভুল হয়ে গেলে এটা ঠিক করার আর কোনো ওয়ে, হ্যাঁ জার্নাল আছে, বাট জার্নালটা খুব একটা ইফেক্টিভ না। জার্নালের চাইতে আপনি যদি এসে এখান থেকে যদি এটা এডিট করে দেন তাহলে আর কোনো ইস্যু থাকবে না। বুঝতে পেরেছেন জুনাদ সাহেব? বোঝা গেছে? আচ্ছা, এটাতে গেল হচ্ছে ওপেনিং ব্যালেন্স ঠিক করার ওয়ে। এবার আমি একটু আপনাদেরকে ট্রানজ্যাকশন আপলোড করার টাইমে যদি ভুল হয় তখন কিভাবে কি হবে দেখেন। এবার আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখাই। দেখেন সুন্দর করে দেখে নেবেন, একদম ফোকাস রাখবেন। আরেকটা জিনিস, আর যখনই আপনারা ব্যাংক ট্রানজ্যাকশনে ডিল করতে চান না কেন, প্র্যাকটিস পারপাসে হলেও আপনারা আমার ক্লাস টিউটোরিয়ালগুলো আবার দেখবেন, দেখে কাজ করবেন। তাড়াহুড়া করে কেউ কাজ করতে যাবেন না, দেখে নিয়ে কাজ করবেন। আবারও বলি, তাড়াহুড়া করবেন না। মিঠান করবার যেটা মনে হচ্ছে উনি তাড়াহুড়া করে কাজ করতে যেয়ে ভুল করছে, ঘটনা ঘটাই দিছে। সো দেখেন, প্রথমত যেটা আমি এখন ট্রানজ্যাকশন আপলোড করব, আমি আপলোড ট্রানজ্যাকশনের টাইমে আমার এই যে ফাইল সাজানোই আছে, ফাইলগুলো সাজানোই আছে। একটু তারপরে চেক করে নিই। তারপর আরেকবার একটু চেক করে নিই, দিয়ে ইনশাল্লাহ আমি এটা আপলোড করে আপনাদেরকে পুরো জিনিসটা দেখাবো কীভাবে কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ও ঠিক আছে। সো জাস্ট ব্রাউজ করব। আচ্ছা, প্রথমত যদি আপনারা এই জায়গায় অ্যাকাউন্টে যদি এইখানে যদি আপনারা ভুল করে যদি ট্রানজ্যাকশন আপলোড করে দেন এক অ্যাকাউন্টের জায়গায় অন্য অ্যাকাউন্টে, তাহলে কি করতে হবে দেখেন। যেটা ছিল আমাদের ওয়েলস ফার্গো ট্রানজ্যাকশন, আমরা যদি ভুল করে সেটা আরবিসি চেকিংয়ে দিয়ে দিই, দেখেন বিসমিল্লাতে যদি ভুল করে দিই, ব্যাপারগুলো দেখে নেন, এখন থেকে দেখে যান বিষয়গুলো। সাপোজ ট্রানজ্যাকশন আমার আপলোড হওয়ার কথা ছিল ওয়েলস ফার্গোতে, বাট করে ফেলেছি আরবিসি চেকিংয়ে দিয়ে, জাস্ট আমি নেক্সটও করলাম, সব কিছু ঠিক করছি, দেখেন সবই ঠিক করলাম, কোনো কিছুই আমি ভুল করলাম না, সবই ঠিক রাখলাম, করে জাস্ট নেক্সট করব, করে সবই ঠিক আছে, জাস্ট আমি আপলোড করে দেবো। ইয়েস, লেটেস্ট, ওকে। পরে চেক করবো। দেখেন আমাদের যেটা হওয়ার কথা ছিল হচ্ছে আরবিসি, যেটা হওয়ার কথা ছিল ওয়েলস ফার্গোতে, আমরা ভুল করে ফেলেছি কিসে, আরবিসি চেকিংয়ে। ঠিক আছে, যদি এরকম ভুল হয়ে যায়, এরকম যদি ভুল হয়ে যায়, প্রথমত কি করতে হবে দেখেন। প্রথমত এই যে এই জায়গায় এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবার পরে এই যে দেখেন এইখানে ক্লিক করা মাত্র ব্যাচ অ্যাকশন অপশনটা ক্লিয়ার হয়েছে। জাস্ট ব্যাচ অ্যাকশনে ক্লিক করে এইখান থেকে জাস্ট ট্রানজ্যাকশনগুলো এক্সক্লুড সিলেক্টেড করে দিবেন। এইখানে কিন্তু কোনো ধরনের কোনো অন্য কোনো কাজ করা যাবে না, জাস্ট ব্যাচ অ্যাকশন থেকে এক্সক্লুড সিলেক্টেড করতে হবে। জাস্ট এক্সক্লুড সিলেক্টেড করবার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে এক্সক্লুডেড, এই এক্সক্লুডের অপশনে আসতে হবে। আসার পরে দেখেন, আসার পরে যে ট্রানজ্যাকশনগুলো আমরা এক্সক্লুড করে ফেলেছি সেগুলো আমাদের এখন এই অপশনে দেখাবে এক্সক্লুডেড। এক্সক্লুডেড থেকে যদি আমরা কোনো ট্রানজ্যাকশন যদি আনডু করি, আনডু করলে সেটা আবার ফর রিভিউতে চলে যাবে। সাপোজ এই ট্রানজ্যাকশনটা দেখেন, প্রথম ট্রানজ্যাকশনটা আমি যদি আবার আনডু করে দিই, আনডু করা মাত্র যদি আমি আবার ফর রিভিউতে আসি, তাহলে কিন্তু সেটা আবার আমাদের ফর রিভিউতে চলে আসবে। এটা যদি আমি আবার সিলেক্ট করি, করলে দেখেন ব্যাচ অ্যাকশন অপশনটা আবার আমাদের কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা যদি আমি আবার আনটিক করে দিই তাহলে এটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট ক্লিক করে যদি আমি ব্যাচ অ্যাকশনে যেয়ে যদি আমি এখান থেকে এক্সক্লুড সিলেক্টেডে ক্লিক করি, ক্লিক করার মাত্র আবার আমি যদি এক্সক্লুডেডে আসি, তাহলে কিন্তু ট্রানজ্যাকশনগুলো সব আমার এইখানে চলে এসেছে। এক্সক্লুড করা মানে সেটাকে বাদ দেওয়া যায়। এটা কিন্তু এখন আপনি বলতে পারেন এটা মোটামুটি এখন এটা এখন আর্কাইভড হয়ে আছে, আর্কাইভড। ঠিক আছে,
আমি যদি এক্সক্লুডেড থেকে যদি ট্রানজ্যাকশনগুলো আবার যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি দেখেন ব্যাচ অ্যাকশন এই অপশন থেকে যদি আবার ক্লিক করি, দেখাচ্ছে একটা আন্ডু একটা ডিলিট। যদি আন্ডু করি তাহলে সবগুলো ট্রানজ্যাকশন আবার আমার ফর রিভিউতে চলে যাবে। আর যদি আমি এখানে ডিলিট করে দিই তাহলে ট্রানজ্যাকশনগুলো কুইকবুকস থেকে বের হয়ে যাবে, এই ট্রানজ্যাকশনগুলো আর কুইকবুকসে থাকবে না। সো দেখেন আমি ট্রানজ্যাকশনগুলোকে জাস্ট ডিলিট ক্লিক করে সবগুলোকে ডিলিট করে দিব, কারণ যেহেতু আমার এটা আরবিসি চেকিংয়ের ট্রানজ্যাকশন না, তাই আমি ট্রানজ্যাকশনগুলো রাখবই না। ওকে, দেখেন ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা যদি ফর রিভিউতে আসি বা রিভিউতে যাই বা এক্সক্লুডেডে যাই, তাহলে কিন্তু কোনো ট্রানজ্যাকশন পাবো না, কোনো ট্রানজ্যাকশন পাবো না। এখন কি হয়েছে না হয়েছে এইটা যদি আমরা জানতে চাই বা দেখতে চাই কি করেছি না করেছি, জাস্ট গিয়ার আইকন থেকে এখানে অপশন আছে একটা অডিট লগ, অডিট লগে যাব। অডিট লগে আসবার পরে দেখেন আমরা কি কাজ করলাম এতক্ষণ না করলাম। এইখানে দেখেন এই যে আপলোড সিএসভি যা করেছি এখানে সবগুলো এখানে চলে এসেছে। আবার আমি ব্যাংকিংয়ে আসব। ব্যাংকিংয়ে আসবার পরে এখন যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখন অ্যাকচুয়াল ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো আপলোড করব। তো এটার জন্য যেটা করতে হবে, আবার আমরা ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করে আবার ব্রাউজে ক্লিক করে ব্যাংক ট্রানজ্যাকশন ক্লিক করে ওপেন করব। ওপেন করে নেক্সট করব। নেক্সট করে এখানে ওয়েলস ফার্গো সিলেক্ট করব, করে নেক্সট করব, করে এখানে ফরম্যাট ঠিক করে নিব, সব কিছু ঠিক করে নেক্সট করব, করে নেক্সট, ইয়েস দিয়ে লেট আস গো। এখন দেখেন এখন কিন্তু সেটা আমার ওয়েলস ফার্গোতে চলে এসেছে। এবং দেখেন কুইক বুকসে যে ওপেনিং ব্যালেন্স এটা কিন্তু অলরেডি এখানে শো করছে। এই যে দেখেন 1767.65 এই ফিগারটা যেহেতু আমাদের কুইক বুকসে আছে, দ্যাটস এটা চলে এসেছে। আর এইখানে যে ব্লু ফিগার, এই ফিগারটার ব্যাপারে কি বলেছিলাম একটু কমেন্টে লিখেন তো, একটু চ্যাট করেন তো, চ্যাটে লিখেন তো। এই যে ব্যাংক ব্যালেন্স যে ব্লু ফিগারটা বলেছিলাম, এই যে ব্যাপারটা কি একটু লিখেন তো, আমাকে একটু কমেন্টে লিখেন তো। আপনার কোথায় শো করছে না অ্যামাউন্টগুলো, কোথায় শো করছে না? অ্যামাউন্টটা কোথায় শো করছে না? কোন জায়গায় অ্যামাউন্ট শো করছে না? রিকনসাইলে আপনি ডেট কি ঠিকঠাক দিয়েছেন? আপনি কি ডেট ঠিক মতো দিয়েছেন? আপনি ডেট কি ধরেছেন? রিকনসাইলের এন্ডিং ডেট কি ধরেছিলেন? এন্ডিং ডেট, এন্ডিং ডেট। এবং কোন মান্থের আপনার শো করছে না ট্রানজ্যাকশন? কোন মান্থে শো করছে না ট্রানজ্যাকশন বলেন তো? আপনার কোন মান্থের ট্রানজ্যাকশন শো করছে না? এপ্রিলের ওপেনিং ব্যালেন্স কি আপনি কি দিয়েছিলেন? আচ্ছা, এক মিনিট আমি একটু ক্লোজ করছি। সেটা কি ডিপোজিট দেখাইছিলেন আপনি? ওটা কি ডিপোজিট হিসেবে দেখাইছিলেন কুইক বুকসে? আপনি, আমি যেটা দেখতে পাচ্ছি, এক মিনিট একটা ফোন আসছে। মিঠাঙ্কর ভাই একটু নাড়াচাড়া দেন তো, মিঠাঙ্কর ভাই। আপনি কি ডিপোজিট যেটা 250, ওটা কি আপনি দেখিয়েছিলেন? ওই ট্রানজ্যাকশন যদি আপনি এন্ট্রি না দেন তাহলে তো হবে না। আর এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এইখানে আপনি যেটা পিকচারটা দিয়েছেন এইখানে যেটা দেখাচ্ছে, কই গেল? আমার তো মনে হচ্ছে আপনার যে 250 যেটা ক্লোজিং আপনার যেটা ট্রানজ্যাকশন সেটা তো আপনি দেনই নাই। আপনার তো এখানে দেখাচ্ছেই না। আপনি ট্রানজ্যাকশনটা এন্ট্রি দিলে তো অবশ্যই চলে আসার কথা, এরকম তো হওয়ার কথা না।
যাক ইপো আপে প্রবলেম হয়েছিল। আরে না না, হিস্ট্রিতে আছে, তাহলে আসবে না কেন? সমস্যাটা কোথায় তাহলে? আজব তো, এরকম তো হওয়ার কথা না। অ্যাকাউন্ট হিস্ট্রিতে থাকলে ট্রানজ্যাকশন দেখাবে না, এটা তো এরকম তো দেখি নাই আমি। আচ্ছা সমস্যা নাই, আপনি পরে আর একবার ট্রাই করেন, এটা ঠিক হয়ে যাবে। এটা এরকম সমস্যা না, এরকম হয় টুকটাক মাঝে মধ্যে হয়, এগুলো হয়, এগুলো এখন চলতেছে, এখন সব জায়গায় চলতেছে, সব সিস্টেমে কিছু না কিছু প্রবলেম দেখা দিচ্ছে করোনার কারণে, বুঝছেন? করোনাতে আইসা বহুত ঝামেলা দেখা দিচ্ছে, একটা দুইটা করে। সেটা ইস্যু না, ওটা ঠিক হয়ে যাবে, এটা কোনো বিষয় না। ট্রানজ্যাকশন এন্ট্রি দেওয়া থাকলে সেটা আসবেই, যত যাই হোক। আচ্ছা, সো এবার আসি, এবার যে বিষয়টা, আচ্ছা ইয়া কই ইয়া আমার মেজবা ভাই আছে, মেজবা ভাই আছে না? হ্যাঁ, গুড 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 গুড, ভেরি গুড। এবার মেজবা ভাই ব্যাপারটা দেখেন, প্রথমে আপনার 1000 যেটা ডিপোজিট, সেই ডিপোজিটের ব্যাপারটাতে আসি। সেটা হচ্ছে কোন ডিপোজিটটা ছিল যেন? ওনার কন্ট্রিবিউশন দিয়েছিলাম আমি, ক্যাটাগরাইজেশন একটু চেক করে নিই। সেটা কত তারিখেরটা আমি একটু চেক করে আপনাদেরকে বলে ওটা কিভাবে দিব। যেটা পার্টনার কন্ট্রিবিউশন, আবারও কার স্পিকার ওপেন হয়েছে, স্পিকারটা একটু অফ করেন। পার্টনার কন্ট্রিবিউশন 7/12, ইয়েস 7/12। আচ্ছা, এই যে দেখেন 7/12 যে এই 1000 আছে, দেখেন এই 1000টা কিভাবে কি করছি দেখেন। জাস্ট এটা তো আমি ক্লিক করলাম ট্রানজ্যাকশনে, প্রথম কাজ এখানে ক্যাটাগরি ইনকাম থাকলেও আপনি এই জায়গাতে এইখানে যেটা করবেন, এইখানে এই যে দেখেন, এইখান থেকে আপনি জাস্ট এইখান থেকে পার্টনার কন্ট্রিবিউশনটা দিয়ে দেবেন। বাট এখানে যেহেতু পার্টনার কন্ট্রিবিউশন দেখছি না, আমি পার্টনার কন্ট্রিবিউশনটা আমি এখান থেকে ক্রিয়েট করে ফেলি। ওনার ইকুইটি পার্টনার কন্ট্রিবিউশনস, ওনার কন্ট্রিবিউশন দিয়ে জাস্ট ডেটটা দিয়ে দিই, দিয়ে 7 ক্লোজ করুন। এই যে দেখেন চলে এসেছে। জাস্ট এইখান থেকে আপনাকে এখানে কিছু করতে হবে, এখানে যদি পেইন নাম না দেন তাতে কোনো ক্ষতি নাই। জাস্ট এটাকে দেখেন আমি অ্যাড করে দিলাম। এই যে দেখেন ঘটনা শেষ। মেজবা ভাই বুঝা গেছে ব্যাপারটা? মেজবা ভাই কই গেল? মেজবা ভাই ব্যাপারটা ক্লিয়ার তো? মেজবা ভাই দেখলেন কিভাবে আমি অ্যাড করে দিলাম? হ্যাঁ, সব থেকে ইজি ব্যাপার, কোনো টেনশনের কারণ নাই। বুঝা গেছে? জাস্ট ঘটনা খতম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ট্রানজ্যাকশনটা আমাদের এখন কোথায় আসলে? রিভিউতে আসলে কোনো ঝামেলা হলে তো আমরা কি করব? আনডু করে দিলে আবার এটাকে আমরা ঠিকঠাক করতে পারবো। বুঝতে পেরেছেন? সবগুলো ট্রানজ্যাকশন কিভাবে কি করতে হবে না করতে হবে এখন আপনারা যেহেতু অলরেডি করে ফেলেছেন ক্যাটাগরাইজেশন এবং জানি, এবং একটা জিনিস হয়তো আপনারা আমার উপর কঠিন ক্ষেপা আছেন, এটা আমি খুব ভালো করে জানি যে ভাই এই ট্রানজ্যাকশন নিয়ে কোশ্চিন করলে ভাই কোনো অ্যান্সার দিচ্ছে না, কিছু করছে না। আমি ইচ্ছা করে আপনাদেরকে দিই নাই বা কোনো ধরনের কোনো হেল্পও করে নাই। কারণটা হচ্ছে আপনারা একটু মাথা খারাপ করেন, একটু চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? ইচ্ছা করে এই এক্সপিরিয়েন্স যেটা, এটা ইচ্ছে করে দিয়েছে। কজ ক্লায়েন্টের ক্ষেত্রে কি করবেন আপনারা? ক্লায়েন্টও তো এরকম দিবে। ক্লায়েন্ট আমি তো না, আমার কাছে না হলে আপনারা একটা সলিউশন পাবেন। ক্লায়েন্টের ক্ষেত্রে কি করবেন? ক্লায়েন্টের ক্ষেত্রে তো আপনাকে সলিউশন দিতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে না? ক্লায়েন্ট তো আর এত ইয়া করবে না, ক্লায়েন্ট জাস্ট আপনাদেরকে রিজন বলে দিবে, আপনাদেরকে তো ক্যাটাগরি করে নিতে হবে। এবং ইচ্ছা করে আমি গত 2 দিন আগে ইচ্ছা করে এটা দিয়েছি আপনাদেরকে যে না অনেক হয়েছে, এবার একটু আপনাদেরকে সলিউশনটা দিয়ে দিই, ঠিক আছে? মোটামুটি আপনাদেরকে ইচ্ছে করে এটা করার কারণ হচ্ছে আপনার জন্য একটু প্র্যাকটিস করেন, নিজেরা যেন একটু ব্রেন ওয়ার্ক করেন, ঠিক আছে? কোনো কিছু যেন আপনারা টেকিং ফর গ্রান্টেড না নিয়ে নেন, এই জন্য জিনিসগুলো দেওয়া। কজ ক্লায়েন্ট তো এত ভালো মানুষ না, ওকে আমাদেরকে নাড়াই গাটায় গুতায় তার কাছ থেকে জিনিসপত্র আদায় করতে হবে। কথা বুঝেছেন? ক্লায়েন্ট ভালো মানুষ না, আমাদেরকে সব কিছু বুঝে শুনে তারপরে কাজ করতে হবে। একটু থিঙ্ক, নিজেদের মতো করে চিন্তা করা। আর এই যে সলিউশন যেটা দেওয়া, জাস্ট অ্যাকচুয়াল ক্লায়েন্ট যা বলেছে তার উপর বেস করে আপনাদেরকে জাস্ট অ্যান্সার দিয়ে দিয়েছি। এমনও হতে পারে যে ট্রানজ্যাকশনটা আমি এই ট্রানজ্যাকশনগুলোর ক্ষেত্রে যে অ্যাকাউন্ট যে ক্যাটাগরি করেছি, অন্য ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ক্যাটাগরি আমরা করছি না। সেম ট্রানজ্যাকশনের আবার ক্যাটাগরি চেঞ্জ হতে পারে। বুঝতে পেরেছেন? যেটা আমাদের ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে।
এমন না যে এই ক্লায়েন্টের জন্য যেগুলো আমরা দিয়েছি সেগুলো আমাদের পরবর্তীতে যত ক্লায়েন্ট পাবো তাদের ক্ষেত্রে আবার কাজ দেবে। না দিলে কি মানে, না দিলে মানে না, এখানে ভুল করাটা বড় কথা নয় মিঠাঙ্কর ভাই, এখানে ভুল করাটা বড় কথা নয়। এখানে ভুল করা, এখানে ভুল ঠিক আমি বলছি না। এটা নট অ্যাবাউট রাইট আর রং, ইটস অ্যাবাউট হচ্ছে আপনাদের থিঙ্কিং, ব্রেন ওয়ার্ক। এখানে আমাদের দরকার হচ্ছিল যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ব্রেন ওয়ার্ক করতে হবে। আজকে আপনাদেরকে কাজ করতে দিলাম, কালকে আপনাদেরকে দিয়ে দিলাম, সেটা হয়ে গেল কি ভাই? এটার কোনো শর্টকাট নাই ভাই, এগুলো আপনাকে নিজের থিঙ্ক করে ক্যাটাগরি করতে হবে ভাই। এসবে যদি এসব যদি সফটওয়্যারই থাকতো তাহলে তো ক্লায়েন্ট আপনাকে হায়ারই করতো না, ঠিক আছে না? এইসবের কোনো সফটওয়্যার নাই। আপনাকে এই যে এখানে তো আপনাকে এই জন্য তো আপনাকে হায়ার করবে। যদি ক্যাটাগরি করার যদি সফটওয়্যার থাকতো তাহলে তো ক্লায়েন্ট ভুলেও আপনার কাছে আসতো না, আপনাকে সে কখনোই আসতো না আপনার কাছে। সে তার নিজের মতো করেই কি করতো, সফটওয়্যার দিয়ে ক্যাটাগরি করায় নিত, ঠিক আছে না? এই কাজগুলোর জন্যই তো আপনাকে হায়ার করতে আসবে ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের থাকা পড়ছে নাকি সফটওয়্যার দিয়ে, তার তো আরো ইজি ব্যাপার। সফটওয়্যার থাকলে তো তার জন্য খুব ভালো, সে সুন্দর করে সফটওয়্যারটা ইন্টিগ্রেট করে নিয়ে ধাপা ধাপ ক্যাটাগরি করে শেষ করে দিল। আপনারা হয়তো এখনো ব্যাপারটা বুঝতে পারেন। এখানে আপনারা কাজে শর্টকাট খুঁজছেন না, কাজে শর্টকাট খোঁজা যাবে না। এখানে আমাদেরকে ঠিকই ফুল কাজটাই করতে হবে, ঠিক আছে? যত আমরা ভালোভাবে ব্রেন ওয়ার্ক করবো, যত ভালোভাবে প্র্যাকটিস করবো, তত আমরা ক্লায়েন্টকে ভালো অ্যান্সার দিতে পারবো। বুঝতে পেরেছেন ক্যাটাগরি যেটা? কারণ এইখানে আপনার এই জায়গাতেই কিন্তু অ্যাকাউন্টিংয়ের নলেজের দরকার পড়বে। এই ট্রানজ্যাকশন ক্যাটাগরি করার ক্ষেত্রে বা ট্রানজ্যাকশন অ্যাকচুয়ালি কোনটার ক্ষেত্রে যাবে না যাবে, এই জায়গাগুলোতে কিন্তু অ্যাকাউন্টিং নলেজের দরকার পড়বে। বুঝতে পেরেছেন? এবং এই জায়গাগুলাই কিন্তু আপনাকে ইয়া করে দিবে, আপনাকে কিন্তু আপনার ডিফারেন্স ক্রিয়েট করবে ক্লায়েন্টের সাথে এই জায়গাতে। আচ্ছা আচ্ছা, বাগের যখন কথা আসে তখন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন ব্যাংকের সাথে কানেক্ট করার পরেও কুইক বুকসে ব্যালেন্স দেখাবে জিরো। অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেয়, সেটা হচ্ছে আপনার ব্যাংকের সাথে কানেক্ট করা আছে তারপরেও ব্যাংক ব্যালেন্স দেখাচ্ছে জিরো। যদি এরকম দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে একটা বাগ ইস্যু। এখানে কিন্তু আপনার কোনো কিছু করার নাই, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে তুমি তোমার ব্যাংকের সাথে যোগাযোগ করো বা কুইক বুকসের সাথে যোগাযোগ করো, যে কার থ্রুতে প্রবলেমটা হচ্ছে, ব্যাংকের থ্রুতে না কুইক বুকসের থ্রুতে। যে আপনার ঠিকই ব্যাংকের সাথে কানেক্ট করা, তারপরেও দেখা যাচ্ছে কি আপনার আসছে না, ব্যালেন্সটা আসছে না। বুঝতে পেরেছেন? আচ্ছা আপু, এটা হচ্ছে কেন হলো বলতে কি ক্লায়েন্ট ওর কাছ থেকে মাল কিনেছিল তাই, এটা বললাম না, এটা কোনো থিওরি না। এটা ক্লায়েন্টের থেকে কাজ করে নিয়ে কাজ করা, ওর থেকে মাল কিনেছে তাই ওটাকে আমরা অফিস সাপ্লাই দিয়েছি। কেন হলো, কি জন্য হলো, দ্যাটস আমি অ্যান্সারটা দিয়েছি আপনারাকে। এই ধরনের জিনিসগুলো তো ক্লায়েন্টের থেকে আমরাকে জেনে নিতে হবে, কি পারপাসে খরচ হয়েছে। এগুলো তো কোনো থিওরিটিক্যালি আসছে না বিষয়গুলো, যে এই কারণে এটা হলো, ওই কারণে ওটা হলো। এখানে তো প্র্যাকটিক্যাল বিষয়গুলো চলে আসে। এটা যে অফিস সাপ্লাইজ হলো, ঠিক আছে না, এটা কিন্তু আমাকেও কিন্তু জেনে নিতে হয়েছিল যে কেন এটা আপনার হয়েছে, কি বলে, এটা অফিস সাপ্লাইজ হয়েছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল ওয়েতে আসে নাই যে এটা এই কারণে, এটা এই কারণে। এটা কিন্তু অ্যাকচুয়াল ক্লায়েন্টের থেকে জেনে কিন্তু অ্যান্সারগুলো করে দেওয়া, আর কিছু না। এগুলো ব্যাপার না, এগুলো হবেই। আপনি যখন নিজেও ক্লায়েন্টের সাথে ডিল করবেন, ক্লায়েন্টের এরকম আপনি অনেক ট্রানজ্যাকশন দেখবেন যেগুলোতে আপনারা কিছুই বুঝবেন না, ঠিক আছে? যেটা আপনারা কিছুই বুঝবেন না, তো আপনাদেরকে একটা নমুনা দেখায়, এটা রেকর্ডিং করছি না, অফ দ্য রেকর্ড একটা নমুনা দেখবেন এই স্টেটমেন্টের মতো, তখনই অবশ্যই আপনারা কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই ইনফরমেশন নিয়েই কিন্তু এখানে কাজ করবেন। যেখানে এটা যেহেতু ক্লায়েন্টের থেকে নেওয়ার পরে কাজ করা, দ্যাটস এটা খুব সুন্দরভাবে আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। আচ্ছা, সো এটা আপনারা আশা করি সুন্দর করে এন্ট্রি করে রিকনসাইল করে ফেলতে পারবেন। 1 মিনিট। ওকে,
এখন যেটা করবো আমি সেটা হচ্ছে একটু মাল্টি কারেন্সির ব্যাপারটা আপনাদেরকে একটু ডিটেলস আলোচনা করব। মাল্টি কারেন্সির ব্যাপারটা আপনাদেরকে একটু ডিটেলস আলোচনা করবো, মাল্টি কারেন্সি ট্রানজ্যাকশন আপলোড করে আপনাদেরকে একটু দেখাবো কিভাবে সেটা রিকনসাইল কিভাবে করবো আমরা মাল্টি কারেন্সির ক্ষেত্রে। কারণ আমি লাস্ট এক সপ্তাহে আমি 2টা মাল্টি কারেন্সির কাজ করলাম, যেটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর মাল্টি কারেন্সির কাজগুলো কিন্তু আপনি রেগুলার পাবেনও না, ঠিক আছে? কারণ অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন কান্ট্রি মাল্টি কারেন্সি কাজ তারাই করবে যাদের একটা কান্ট্রি মানে একটা কান্ট্রির চাইতে অন্য কান্ট্রির যাদের ব্যবসা আছে তারাই শুধুমাত্র এই মাল্টি কারেন্সিটা ইউজ করে থাকে, ঠিক আছে? সো যেটা করব সেটা হচ্ছে আপনারা একটু প্রথমে যেটা করতে হবে, অলরেডি দেখেন ব্যাংক স্টেটমেন্ট যেটা ফোল্ডারটা শেয়ার করা আছে আপনাদের সাথে, ওইখানে দেখবেন অলরেডি যে এখানে যে আরবিসি গোল্ডে যে স্টেটমেন্টটা দেয়া আছে, এই আরবিসি গোল্ড স্টেটমেন্ট এটার ওয়াইজ এই ট্রানজ্যাকশনগুলো যদিও আমি একবার করে দেখিয়েছি, তারপরে আবারও দেখাবো আপনাদেরকে এটাকে মাল্টি কারেন্সিতে করে। এটাকে জাস্ট মাল্টি কারেন্সিতে কিভাবে ডিল করব সেই বিষয়টা আবার দেখবো আমরা। সো আমি আবার কি করব, একটু ব্যাংকে আসবো, ব্যাংকে বলি একটু কুইক বুকসে এসে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ার আইকনে যাব, গিয়ার আইকনে যে অ্যাকাউন্টস এন্ড সেটিংসে যাব, অ্যাকাউন্টস এন্ড সেটিংসে এসে একটু আমরা আসবো হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসবার পরে একটু ডাউনলোডেতে এসে এখানে দেখেন মাল্টি কারেন্সিটা অফ করেন। এটাকে জাস্ট পেন্সিলে ক্লিক করে মাল্টি কারেন্সিতে ক্লিক করব, করে এটাকে আই আন্ডারস্ট্যান্ড করে একটু পয়েন্টগুলো পড়ে নেবেন কি কি বলেছে। একবার যদি আপনি পয়েন্টগুলো আবারও দেখায়, এটা once you turn on multi currency you cannot turn it off, ঠিক আছে? you cannot change your home currency, extra field columns and more are added to QuickBooks। এই পয়েন্টগুলো অবশ্যই একটু করে নিয়ে জাস্ট আন্ডারস্ট্যান্ড করবেন। আর মিঠাঙ্কর আপনি একটা কোশ্চেন বলছিলেন যে আমি ছাড়া একটা কারেন্সি ছাড়া একাধিক কারেন্সি নিয়ে কাজ করতে পারবো কিনা। আপনি যতগুলো কারেন্সি আছে প্রত্যেকটা নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন মিঠাঙ্কর ভাই? মাল্টি কারেন্সি সবগুলো অ্যাকাউন্টের জন্য। এখন আপনি যেই অ্যাকাউন্টে যেই কারেন্সি ইউজ করবেন সেই কারেন্সির এগেনস্টে আপনি মাল্টি কারেন্সি ইউটিলাইজ করতে পারবেন, এটা কোনো লিমিটেশন নাই যে 5টা অ্যাকাউন্ট বা 10টা অ্যাকাউন্ট, এরকম কোনো লিমিটেশন নাই। আপনি জয়টা অ্যাকাউন্টে জয়টা কারেন্সি ইউজ করবেন তো এটাকে আপনি এখানে ইফেক্ট দেখাতে পারবেন। বাট আপনার এখানে যে ইয়াগুলো হবে, রিপোর্টগুলো জেনারেট হবে, সেটা আপনার হোম কারেন্সিতে জেনারেট হবে। যে রিপোর্টগুলো জেনারেট হবে সেটা হোম কারেন্সিতেই জেনারেট হবে, ওইখানে কিন্তু আপনি আলাদা আলাদা কারেন্সির কোনো ইফেক্ট পাবেন না বা আলাদা আলাদা ব্যালেন্স দেখতে পারবেন না, একটা ব্যালেন্সের আন্ডারে সব কিছু থাকবে। জাস্ট দেখেন কি করছি আমি, এটাকে দেওয়ার পরে সেভ করে নিব। একটু ওয়েট করবো মাল্টি কারেন্সি অন হতে। দিয়ে দেখেন এইখানে যে অপশনটা আসছে ম্যানেজ কারেন্সি, জাস্ট এখন আমি ম্যানেজ কারেন্সিতে ক্লিক করছি। ক্লিক করবার পরে যদিও দেখেন এখানে বাই ডিফল্ট 3টা কারেন্সি আমাদের চলে আসছে, ইউএসডি, জিবিপি আর ইউরো চলে আসছে। যেহেতু এখানে ইউএসডি আছে, জাস্ট দেখেন এখানে কি করছি, কারেন্সি এক্সচেঞ্জ রেট। এইখানে দেখেন এইখানে যে রেটটা দেখেন এখানে বলছে কি মার্কেট রেট, এই বিষয়টা ভালো করে খেয়াল করেন। এখানে কি বলছে, মার্কেট রেট, আর এখানে দেখেন ডেট অ্যাজ অফ 5/8/20। বাট এইখানে যদি আমরা একটু মার্কেট রেট দেখি, দেখেন অন CAD টু USD
অন সিএডি টু ইউএসডি, এইখানে যদি দেখি আমরা, দেখেন কি দেখাচ্ছে, এখানে দেখেন এখানে কারেন্সি দেখাচ্ছে কি 0.72, আর আমাদের কুইক বুকসে কত দেখাচ্ছে, এখানে দেখেন কত দেখাচ্ছে, আচ্ছা এখানে আমি একটু উল্টা হবে, এখানে হবে অন ইউএসডি টু সিএডি, এন্টার। এইটা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কত, দেখেন 1.39, এখানে কত দেখাচ্ছে 1.39393382, দেখছেন এখানে কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। ঠিক আছে, আমরা এখানে দেখাচ্ছে হচ্ছে, এখানে একটা দেখাচ্ছে, আমরা যদি এক্সি কনভার্টারে দেখি, দেখেন এক্সি কনভার্টারে দেখেন কত দেখাচ্ছে, এক্সি কনভার্টারে দেখাচ্ছে দেখেন 1.39446, ঠিক আছে, আর কুইক বুকসে দেখাচ্ছে 1.393282। বুঝতে পেরেছেন, এক একবার এক একটা ইয়াতে এক একটা দেখাচ্ছে, এই যে দেখেন বুঝতে পেরেছেন, এক একটা ইয়াতে, এই যে দেখেন গুগল ফাইন্যান্স, এটা হচ্ছে গুগল ফাইন্যান্স, এক একটা ইয়াতে দেখাচ্ছে, সমস্যা নাই, আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে, আপনাদের জন্য যেটা ভালো মনে হবে, বা ক্লায়েন্ট যে রেটটা নিয়ে কাজ করতে বলবে সেটাকে কাউন্ট করে কাজ করবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে এডিট কারেন্সি রেটে যে মার্কেট রেট না দিয়ে এখানে আমরা আমাদের রেটটাই নিব, এখানে দিয়ে দিই আমরা আজকে রেট। এখানে মনে রাখবেন, এখানে একটা জিনিস মনে রাখবেন আপনারা, সেটা হচ্ছে ইওর রেট যদি এখানে আমরা যেটা দিব আজকের যে রেট, এই রেটেই কিন্তু এখানে কাউন্ট হবে। বি কেয়ারফুল, এখানে যে রেটটা দিব আমরা এটা কিন্তু আজকের রেট হিসেবেই কাউন্ট হবে, ঠিক আছে। এখানে যদি আমরা 1.39 করি, এটা কিন্তু আজকে, দ্যাট মিনস 5/8/2020 এখানে কারেন্সি রেট হিসেবে কাউন্ট হবে, সমস্যা নাই, হোক আজকে জাস্ট এই রেটটা দিয়ে আমরা সুন্দর করে সেভ করে রাখলাম। জাস্ট আমরা আমাদের দেখেন এখানে আমরা আমাদের রেটটাকে সেভ করে রাখলাম। রেটটা সেভ করবার পরে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রেডিট কার্ড, চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, এখানে এসে জাস্ট নিউতে ক্লিক করব, ক্লিক করে ক্রেডিট কার্ড এখানে আমি দিয়ে দিই আরবিসি ভিসা গোল্ড। করবার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের দেখেন এখানে কিন্তু কানাডিয়ান ডলারে কিন্তু দেখাচ্ছে, এখানে আমরাকে কারেন্সি করতে হবে ইউএসডি। দেখেন যখন আমরা ইউএসডি দিলাম তখন দেখেন এটা কি হয়েছে, তখন দেখেন এখানে কিন্তু পুরো রেট যেটা আমরা চুজ করেছি সেটা কিন্তু আজকে রেটেই চলে এসেছে। এটা কিন্তু চাইলে আমরা চেঞ্জ করতে পারবো না, এটা দেখেন 5/8/2020 এটা কিন্তু আজকে রেটে চলে এসেছে। এখন যেটা করব আমরা দেখেন জাস্ট ব্যালেন্স যেটা, এটা আমরা কি করব, আমাদের যে এই যে এখানে যে ব্যালেন্সটা আছে বা ফিগারটা আছে এটার উপর বেস করে আমরা বসাবো। এই যে দেখেন, এই যে দেখেন এখানে যে রেটটা আছে ফেব্রুয়ারি 13, দেখেন কি করি আমি, জাস্ট এখানে ডেটটা দিয়ে দেখেন কি হয়, ফেব্রুয়ারি 13, 2020, এবং এখানে যদি দেখেন ব্যালেন্স যদি দিই আমি, জাস্ট একটা জিনিস দেখেন, ব্যালেন্স কত ছিল, ওপেনিং ব্যালেন্স, এই যে দেখেন ওপেনিং ব্যালেন্স এই যে 170.20, এখানে এসে দেখেন ব্যালেন্স করে দিই আমি 170.20 করে দিই, যদি দেখেন এখানে কিন্তু ব্যালেন্সটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন এখানে কিন্তু রেটটা চলে এসেছে, এই রেটে যে রেট ছিল সেই রেটটা, এটা বাই ডিফল্ট চলে আসবে, এখানে আপনার আমার করার কিছু নাই। তো সাপোজ এইখানে তো রেট চলে আসছে, সাপোজ এই রেটে ছিল হচ্ছে 1.33 ছিল আমাদের কনভার্সন রেট, জাস্ট এখানে 1.33 করে দিয়ে, বা এখানে রেট যেটা এটা কিন্তু আপনি ক্লায়েন্টের থেকেও জেনে নিতে পারেন। এখানে যখন রেট দিতে যাবেন ক্লায়েন্ট যদি বলে নো প্রবলেম ইউ ক্যান চুজ ফ্রম ইয়োর এন্ড, তখন তো আপনি আপনার মতো করে দিবেন। বা ক্লায়েন্টের যদি কোনো রেট বা স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট নিয়ে যদি কাজ করেন, স্টেটমেন্টে যদি কনভার্সন রেট থাকে বা এই যে রেটগুলো যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই রেটটাকে নিয়ে আপনি যে রেটটা দেওয়া থাকবে সেই রেট নিয়েই কিন্তু কাজ করবেন, অন্য কোনো রেট এখানে কাউন্ট করা যাবে না।
অন্য কোনো রেট এখানে কাউন্টে নেওয়া যাবে না। জাস্ট এখানে আমরা দেওয়ার পরে দেখেন যেটা করব, জাস্ট এখানে 7 ক্লোজ করে দেবো। সেভেন ক্লোজ করবার পরে আমি আবার একটু ব্যাংকিংয়ে যে ট্রানজ্যাকশনগুলোকে আপলোড করব। দেখেন ফাইল আপলোড, ব্রাউজ, আরবিসি ভিসা গোল্ড, ইউএসডি, নেক্সট, মান্থলি ইয়ার অ্যামাউন্ট দিয়ে নেক্সট। দিয়ে যদি আমি দেখেন, এখন যদি আমি নেক্সট করি তাহলে কি দেখাই, দেখেন লেট আস গো। দেখেন আমার কিন্তু স্টেটমেন্টগুলো চলে এসেছে, ডেটকে দিয়ে আপ করে দিলাম, দেখেন সবগুলো চলে এসেছে। এখানে কিন্তু 170 দেখাবে, ঠিক আছে, এখানে কিন্তু 170 দেখাবে, এখানে কোনো ইস্যু নাই। জাস্ট দেখেন আমি ট্রানজ্যাকশনগুলো দেখেন রেকর্ড করে যাচ্ছি 1 বাই 1। যদি আমি এখানে ক্যাটাগরি যদি একবার দেখিয়েছি, তারপরে যদি আমি ভুলও ক্যাটাগরি করে থাকি আপনারা ঠিকঠাক করে দিন। ইউপি এক্সপ্রেস অ্যাড, ট্রাভেল এক্সপেন্স, যেটা আছে সেটাকে দিয়ে আমি আবার রেকর্ড করে ফেলি। দিয়ে জাস্ট দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই ডেটে 2/14 যে ইয়াটা ছিল এখানে কিন্তু সেই রেটটা আসছে, ঠিক আছে। এখানেও আপনাদেরকে যেটা করতে হবে 1.33, এখানে কিন্তু রেটটা অবশ্যই চেঞ্জ করে বসাইতে হবে। যেই রেটে আপনারা কাজ করছেন এখানে রেটটা অবশ্যই আপনাদেরকে বসাই দিয়ে দেন অ্যাড করতে হবে। এখানে মাল্টি কারেন্সিতে এটা একটু কষ্টের কাজ, আপনাকে 1 বাই 1 একটু ধরে ধরে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন। এখানে মাল্টি কারেন্সির এটাই হচ্ছে একটু কষ্টের ব্যাপার, সেটা হচ্ছে এখানে আপনাদেরকে একটু ধরে ধরে কাজ করতে হবে। ট্রাভেল দিয়ে এখানে যে 1.33 অ্যাড সুশি, মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, এই যে দেখেন এখানে রেট 1.33 জাস্ট দিয়ে অ্যাড করে নিচ্ছি। তারপরে ট্রাভেল এক্সপেন্স 1.33, ভেরি দেখেন এইখানে যে রেটটা এটা কিন্তু সেই রেটের রেটই চলে আসছে। এটা ছিল কবে, এটা হচ্ছে 2/26 রেটটা বাই ডিফল্ট এটা কুইক বুকস কিন্তু ট্র্যাক করে ফেলবে। মাল্টি কারেন্সি অ্যাড করা এটা সুবিধা বা অসুবিধা যেটাই বলেন না কেন। অ্যাড করে নিলাম পেমেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা এইখানে এই ব্যাপারটাতে আমি পরে আসছি, এই দুটোর পরে আমি অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে এগুলো একটু অ্যাড করুন, এক্সপ্রেসগুলো অ্যাড করুন। সেভ, 1.33
অ্যাড সেভ। এখানে পার্কিং এক্সপেন্স নামে পার্কিং এক্সপেন্স নামে একটা এক্সপেন্স ক্রিয়েট করে নিচ্ছি। ট্রাভেল অ্যান্ড জেনারেল দিয়ে পার্কিং পার্কিং ক্লোজ হওয়ার পরে জাস্ট এইখানে 0.33 দিয়ে দিবেন, দিয়ে এটাকে অ্যাড করে ফেলবেন। আর এই দুটো যেটা করব, এই দুটোর ক্ষেত্রে বড় বড় যেটা করে থাকি, এইখান থেকে আমি জাস্ট আপনাদেরকে আবারও এই অপশনটার কাজটা আরেকবার দেখিয়ে দিই। পে ডাউন ক্রেডিট, ওকে এসে গেছে, সবগুলো এসে গেছে। জাস্ট ক্রেডিট কার্ডটা দিব। এখানে দেখেন, এখানে কি বলছে দেখেন, পে ডাউন ক্রেডিট আসলে কেন নিয়ে আসলাম দেখেন, এখানে কি বলেছে দেখেন, ইউ ক্যান রেকর্ড ক্রেডিট কার্ড পেমেন্ট ইন ইয়ার হোম কারেন্সি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? দেখেন একটু একটু বুঝেন। এই পে ডাউন ক্রেডিট যে অপশনটা আছে, এটা শুধুমাত্র আপনি হোম কারেন্সির ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারবেন। এটা কিন্তু আপনার মাল্টি কারেন্সি বা অন্য কোনো কারেন্সির যদি অ্যাকাউন্ট হয় বা ক্রেডিট কার্ড হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পে করতে পারবেন না। সবাই ক্লিয়ার তো ব্যাপারটা? দেখেন এটা কিন্তু আমাদের এখানে কিন্তু চুজ করা যাচ্ছে না। দেখেন কি বলেছে দেখেন, এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করবেন। ইউ ক্যান অনলি রেকর্ড ক্রেডিট কার্ড পেমেন্ট ইন ইউর হোম কারেন্সি। মানে আপনার যেটা হোম কারেন্সি, আমাদের হোম কারেন্সি সিএডি মানে ক্যানাডিয়ান ডলার, তো ক্যানাডিয়ান ডলার টু ক্যানাডিয়ান ডলারে আমরা পে ডাউন ক্রেডিট কার্ড অপশনটা ইউটিলাইজ করতে পারবো। অন্য কোনো কারেন্সির এগেনস্টে এই অপশনটা ইউটিলাইজ করা যাবে না। সবাই ক্লিয়ার তো ব্যাপারটা? সবাই ক্লিয়ার তো? একটু কমেন্টে জানান তো, একটু কমেন্টে জানান তো বিষয়টা। ওকে ঠিক আছে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। তাহলে এই দুটো ট্রানজ্যাকশন কিভাবে অ্যাড করছি দেখেন, জাস্ট ক্লিক করছি, ক্লিক করে দেখেন ট্রান্সফার দিয়ে যদি দিই, ট্রান্সফার দেওয়ার পরে এখানে দেখেন যে অপশন আছে, এইখান থেকে কিন্তু আমরা সাপোজ ওয়েলস ফার্গো থেকে, ওয়েলস ফার্গো না, এটা আরবিসি গোল্ড, আরবিসি চেকিং ক্রেডিট কার্ড থেকে করতে হবে। আরবিসি চেকিং থেকে আমরা দিয়ে দিচ্ছি 1.33, দিয়ে জাস্ট দেখেন এখান থেকে আমরা রেকর্ড ট্রান্সফার যদি ক্রিয়েট করে দেখেন, এখান থেকে কিন্তু ট্রান্সফার ক্রিয়েট করা যাচ্ছে। সো আমরা এটাকে অ্যাজ এ ট্রান্সফার হিসেবে কিন্তু দেখাতে পারি। এখানে দেখেন দেখাচ্ছে 1.39, দেখেন রেট আবার চেঞ্জ হয়ে গেছে, বাট এটা আমরা 1.33 চেঞ্জ করে আমরা এই রেট ধরে যেহেতু কাজ করছি, আমরা এটাতে করে রেকর্ড ট্রান্সফার করে দিব। করে দেওয়া হয়ে গেলে আমরা একটা রিভিউতে এসে দেখবো কী অবস্থা। রিভিউতে চলে আসলে, রিভিউতে আসার পরে যদি আমি একটু যদি রিকনসাইলে যাই, এখন get started, let's do this. ওকে, এখান থেকে বিগিনিং এন্ডিং ব্যালেন্স যেটা থাকবে সেটাই বসে দিতে হবে 199.42, এন্ডিং ডেটও দিয়ে দিতে হবে মার্চের 12,
যে স্টার্ট রিকনসাইল করতে হবে, দেওয়ার পরে জাস্ট এখন যদি দেখেন কোনো ডিফারেন্স নাই, জাস্ট দেখেন আমাদের স্টেটমেন্টে যেটা ব্যালেন্স সেই ব্যালেন্সে কিন্তু ট্রানজ্যাকশন কিন্তু রেকর্ড হয়ে গেছে। এখানে কিন্তু ব্যালেন্স ডিফার করে না বা কোনো ধরনের কোনো ইস্যু হয় না। জাস্ট দেখেন এখানে ফিনিশ নাও করলাম, ডান। ফিনিশ নাও করে যেটা করব, এখন একটু চার্ট অফ অ্যাকাউন্টসে আসবো। চার্ট অফ অ্যাকাউন্টসে এসে জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব। অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমার যে স্টেটমেন্টের ব্যালেন্সই কিন্তু এখানে রেকর্ড হয়েছে, স্টেটমেন্ট ব্যালেন্সই রেকর্ড হয়েছে এখানে। বাট এইখানে দেখেন ক্যানাডিয়ান ডলারে আমার যেটা আমার 10.71 ছিল সেটা রেকর্ড হয়েছে হচ্ছে 14.24। দেখেন এইভাবে কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে ধর হোম কারেন্সি এক্সচেঞ্জ প্রত্যেকটা কিন্তু এখানে রেকর্ড হয়ে গেছে। এখন যদি আমি একটু রিপোর্টসে যাই, রিপোর্টসে এসে যদি আমি প্রফিট অ্যান্ড লসে ক্লিক করি, আসবার পরে যদি আমরা দেখি, এখানে আসবার পরে যদি দেখি ব্যাপারটা সেটা হচ্ছে দেখেন এখানে জানুয়ারি থেকে মে 8 তারিখ পর্যন্ত এইখানে দেখেন, যেখানে দেখেন পার্কিং এক্সপেন্স এখানে দেখেন কত আছে 14.24। যদি আমরা স্টেটমেন্টে দেখি এখানে পার্কিং পেমেন্ট দেখাচ্ছে হচ্ছে আমাদের 10.71। কোথায় 10.71? আর এই যে দেখেন আমার এখানে রেকর্ড হয়েছে হচ্ছে 14.24। কেন হয়েছে? কজ এটা আমার মাল্টি কারেন্সির কারণে আমার যেটা হোম কারেন্সি সেটাতে কনভার্ট হয়ে ফিগারগুলো দেখাবে। যদি আমি ট্রানজ্যাকশানে ক্লিক করি, দেখেন এখান থেকে ট্রানজ্যাকশানে ক্লিক করলাম, ট্রানজ্যাকশানে ক্লিক করবার পরে দেখেন এইখানেও কিন্তু সেটাই দেখাচ্ছে। জাস্ট আমি আবার ক্লিক করলাম ট্রানজ্যাকশানে, দেখেন এইখানে ট্রানজ্যাকশানে যদি এক্সপেন্সে দেখেন অটোমেটিক চলে আসে। এইখানে যদি দেখি আমরা, এখানে দেখেন এই যে দেখেন কনভার্সন রেট অ্যামাউন্ট দিয়ে দেখেন এই যে টোটাল ইউএসডি, টোটাল সিএডি দিয়ে এটা আমার সিএডিতে এই অ্যামাউন্ট, যেটা আমার হোম কারেন্সি যেহেতু সিএডি, এই হোম কারেন্সিতে যে ফিগারটা থাকবে সেটাই আমার ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে শো করবে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন তো কোথায় কি হচ্ছে ট্রানজ্যাকশনটা? একটু ক্লিয়ার করেন তো আমাকে, ইয়েস না একটু লিখেন তো, ইয়েস নো লিখেন তো। ওকে ঠিক আছে, ঠিক আছে। সো মাল্টি কারেন্সি নিয়ে আচ্ছা এখানে ইয়া ভাই কি বলছে? ওকে ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ রিভিউতে থেকে যাবে, ইয়েস। এই যে দেখেন এখন যদি আমরা এতে আসি, আপনার আপনি যাই করেন না কেন ভাই, আপনি ইয়া ভাই মেজবা ভাই, আপনি ব্যাংক ফিড থেকে যাই করেন না কেন, ফর রিভিউ থেকে যেটা রেকর্ড করেন না কেন ওটা রিভিউডেই থেকে যাবে, ওটা রিভিউডেই থেকে, এটা রিভিউডেই থেকে যাবে, এটা এখানে থেকে যাবে। বুঝতে পেরেছেন? আপনি যাই করেন না কেন ফর রিভিউ থেকে যেটাই ডিল করেন না কেন সেটা ফর এটা রিভিউডেই থেকে যাবে। আচ্ছা মিটাঙ্কর ভাই কি বলেছেন দেখি, এত কি লিখেছেন, আমি আপনার কথা একটু পড়ে দেখি। মাল্টি কারেন্সি যদি অ্যাড করতে হয় এক স্টেটমেন্টের জন্য কি সেখানকার, সেক্ষেত্রে কোথায় করব? আচ্ছা ভিন্ন ভিন্ন কারেন্সিতে নেক, সমস্যা নাই তো, ভিন্ন ভিন্ন কারেন্সিতে নেক, এটা কোনো বিষয় না, ভিন্ন ভিন্ন কারেন্সিতে সে নেক, কোনো সমস্যা নাই। বাট আপনাকে মাথায় রাখতে হবে চার্ট অফ অ্যাকাউন্টসে আপনি ওই যে ট্রানজ্যাকশন যেটা, যে মেন যে স্টেটমেন্টের থ্রুতে যে টাকাটা নিচ্ছে ওই স্টেটমেন্টে কোন কারেন্সি ফলো করে, ঠিক আছে না? তার 100টা কান্ট্রিতে ব্যবসা, 100টা কান্ট্রিতে সে 100টা কারেন্সি ইউজ করে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে
ও যে অ্যাকাউন্টটা ইউজ করে ওই অ্যাকাউন্টটা কোন কারেন্সিতে, যখন আপনি চার্ট অফ অ্যাকাউন্টসে রেট করবেন, রেকর্ড করবেন, তখন সেটা আপনাকে অবশ্যই চুজ করে নিতে হবে কারেন্সি। কারণ হোম কারেন্সি তো আপনার থেকে যাবে, হোম কারেন্সিতে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে যেটা, সেটা হচ্ছে আপনি যেই ট্রানজেকশন, যেই স্টেটমেন্টের জন্য আপনি, যেই অ্যাকাউন্টের জন্য আপনি রেকর্ড করতেছেন চার্ট অফ অ্যাকাউন্ট, সেই কারেন্সি অ্যাকচুয়ালি কোনটা, সেই স্টেটমেন্টে কোন কারেন্সিতে ডিল হচ্ছে, সেটাই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সাপোজ আমি যদি আরেকটা যদি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করি, দেখেন আরেকটা চার্ট অফ ক্রিয়েট করছি, সেটা হচ্ছে এনবিএ ব্যাংক দিয়ে, মানে এটা অস্ট্রেলিয়ান ব্যাংক। দেখেন এখানে আমি করব হচ্ছে, দেখেন কি করছি আমি, এখানে আমি কি করছি দেখেন, এনবিএ করার আগে আমি একটু চার্ট অফ অ্যাকাউন্ট, একটু ইয়াতে যাবো, অ্যাকাউন্ট সেটিংসে যে একটু সিএডি ইকুয়াল টু অস্ট্রেলিয়ান ডলার, এইউডি যেটা অস্ট্রেলিয়ান ডলার, সেটাকে একটু আমি ক্লিয়ারিফাই করে নিব বা জাস্টিফাই করে নিব। দেখেন ব্যাপারটা এখন দেখা যাচ্ছে, আমার ব্যবসা ইউএস এর পাশাপাশি আমার অস্ট্রেলিয়াতেও যদি ব্যবসা থাকে, তখন কি হবে দেখেন, আমি মাল্টি কারেন্সি যে মাল্টি কারেন্সি অপশনে গেলাম, আসবার পরে দেখেন এইখানে দেখেন এই তিনটা তো আছে, যদি অন্য কোনো কারেন্সি হয়, যেরকম আমি বললাম এইউডি, জাস্ট অ্যাড কারেন্সিতে যাব। অ্যাড কারেন্সিতে আসার পরে দেখেন কারেন্সি কতগুলো আছে একটু আগে দেখে নেন আপনারা। এই যে দেখেন এইখানে থেকে এই থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখেন কারেন্সির অভাব নাই, বুঝছেন। ইউএন ভুক্ত, ইউনাইটেড নেশন ভুক্ত প্রত্যেকটা কান্ট্রি এখানে কারেন্সি সাপোর্ট করে। সো এখান থেকে এই যে দেখেন অস্ট্রেলিয়ান ডলার এইউডি, জাস্ট দেখেন এইউডিতে ক্লিক করলাম, করে দেখেন এখানে অ্যাডে ক্লিক করলাম, করবা মাত্রই দেখেন এইখানে বাই ডিফল্ট একটা রেট চলে এসেছে। এখানে দেখেন আজকে রেটে এটা দেখাচ্ছে। যদি আমরা এখানে যদি আবার একটু সার্চ করি, AUD ইকুয়াল টু কত, এই দেখেন 0.91। যদি আমরা এক্সি কনভার্টারে দেখি, এখানে পরে এই যে দেখেন 9096, এখানে 681, এখানে এখানে দেখেন 908501 কি আসছে নাকি এখন? এক্স্যাক্টলি এটাই তো বলছি, যদি যেটা আপনার ইয়া থাকবে, আমি বলি এখানে তো কারেন্সি তো আপনার বাই ডিফল্ট কুইক বুকস এটা ট্র্যাক করবে, এটা তো বাই ডিফল্ট কুইক বুকস ট্র্যাক করবে, তাই না? সো এইখানে যদি ক্লায়েন্টের যদি একটা রেট দেওয়া থাকে, এখানে যদি ক্লায়েন্টের বলা থাকে যে ক্লায়েন্ট যদি আপনাকে রেট যদি জানাই দেয় যে হ্যাঁ এই রেটে আমি ট্রানজ্যাকশনটা করেছি, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেট চেঞ্জ করে ফেলতে হবে। আর যদি ক্লায়েন্ট যদি কিছু না বলে, ক্লায়েন্ট যদি বলে কোনো মতো আমাকে ট্রানজ্যাকশন রেকর্ড করে দাও, সেই ক্ষেত্রে আপনার কুইক বুকসে যে রেট দেখাবে সেটা চেঞ্জ না করে আপনি অ্যাড করে দিবেন, সেই ক্ষেত্রে কোনো ইস্যু নাই। কজ কুইক বুকস এই যে কারেন্সি লস কারেন্সি গেনে যে এক্সচেঞ্জ রেটের যে কম বেশি হচ্ছে, এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কারেন্সি লস আর কারেন্সি গেন কাউন্টে নেয় না, এটা কুইক বুকস ধরে জিরো। কোনো ধরনের কোনো আপনার যেটা টোটাল ফিগার টোটাল অ্যামাউন্ট সেটা সেমই থাকবে। কারেন্সি ইয়ার ক্ষেত্রে, কনভার্সন রেটের ক্ষেত্রে কোনো ধরনের কোনো লস আর গেন কাউন্ট করে না। বুঝতে পেরেছেন মিঠাঙ্কর ভাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আসি এখানে ইউডি, দেখেন এটা দেওয়া আছে, এটা জাস্ট আমি যদি এখানে কারেন্সি করে জাস্ট ইউ রেটে যদি আমি 0.91 করি, এটা কিন্তু আমার আজকের রেট হিসেবে কাউন্ট হবে, এটা কিন্তু আমার আজকের রেট হিসেবে কাউন্ট হবে।
আজকে রেট হিসেবে কাউন্ট হবে। সো জাস্ট আমি যদি এখন চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, যাওয়ার পরে সাপোজ দেখেন আমি এখন একটা ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট করছি, নিউতে যে ব্যাংক, হ্যাঁ ব্যাংকের নাম হচ্ছে NAB। কারেন্সি দেখেন, এখানে দেখেন কারেন্সি কিন্তু বাই ডিফল্ট হোম কারেন্সি আসছে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই এটা দেখেন AUD চুজ করতে হবে। চুজ করে মাত্র দেখেন বাই ডিফল্ট এখানে কনভার্সন রেট চলে এসেছে, দেখতে পাচ্ছেন তো ভাইরা পুরা বাই ডিফল্ট চলে এসেছে। সো সাপোজ যদি এখানে কোনো রেট না থাকে, ঠিক আছে, সাপোজ এটা আমরা শুরু করছি মার্চের 1 তারিখ থেকে, তাহলে দেখেন তখন কিন্তু দেখেন রেট কিন্তু আমাদের আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন মার্চের 1 তারিখে ছিল হচ্ছে 0.871198, ঠিক আছে, তখন কিন্তু আবার রেট ছিল এটা। যখন আমি দিচ্ছি তখন কিন্তু এই রেটটা বাই ডিফল্ট চলে আসছে। এখন কথা হচ্ছে যেটা, যদি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে রেটের ব্যাপারে যদি ইনফর্ম করে তাহলে ভালো, আর যদি না চান যে না থাক, যেটা কুইকবুকস যে রেট দিচ্ছে সেই রেট নিয়ে আপনি ট্রানজ্যাকশন করে যাবেন, সেটাও করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। বাট এইখানে রেট কম বেশির ক্ষেত্রে আপনার কিন্তু জিরোই দাঁড়াবে। আপনার যে ইফেক্ট যেটা ফরেন কারেন্সি লস বা ফরেন কারেন্সি গেন, সেই ইফেক্টটা কিন্তু জিরোই দাঁড়াবে, সেটা কিন্তু কোনো ধরনের কোনো ইফেক্ট আপনার আসবে না, বুঝতে পেরেছেন? সেটা ধরনের কোনো ইফেক্ট কুইকবুকস কাউন্ট করবে না। এখন যদি এটা দিয়ে যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দিই, বা এখানে যদি রেটটা আমাদের মতো করে 0.87 দিয়ে দিই, দিয়ে যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ করি, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। হয়ে গেল NAB হয়ে গেল। যখন আমরা ট্রানজ্যাকশন দিব তখন সেটা সুন্দর করে 1 বাই 1 কি হবে, আপনার স্টেটমেন্ট ওয়াইজ ব্যালেন্স ঠিকই থাকবে, বাট আমরা যখন রিপোর্ট রান করবো, রিপোর্টে জাস্ট CAD মানে ক্যানাডিয়ান ডলারের রিপোর্টগুলো, সব ফিগারগুলো শো করবে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো ভাইরা? পুরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বুঝতে পেরেছেন? প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা, ওকে ফাইন। এমপ্লয়িজ এই দুটো অপশনের কাজ কি, বা অ্যাকচুয়ালি কি করে দুটো অপশন? তো এই দুটো অপশনের কাজ হচ্ছে কি, আপনার যে এমপ্লয় হবে কোম্পানির এমপ্লয়ীদের টাইমশিট মেনটেন করা বা টাইম ডিটেলস মেনটেন করা। সেটা কিভাবে? এমপ্লয়ীদের টাইমশিট মেনটেন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনি এমপ্লয়িজে যাবেন, এমপ্লয়িজে যাবার পরে জাস্ট অ্যাড অ্যান এমপ্লয়িতে ক্লিক করব। আমরা অ্যাড অ্যান এমপ্লয়ি করে জাস্ট এখানে এমপ্লয়ির নাম সম্পর্কে বা এমপ্লয়ি লিখতে হবে। জাস্ট লিখবো আমরা এখানে এমপ্লয়ির নাম, সাপোজ দিলাম অ্যান্ডি ব্রাউন, দিয়ে জাস্ট আপাতত নাম দিয়ে আমি সেভ করলাম। একজন দেখেন অ্যাড হয়ে গেছে। আর একজন করি, টিম কুক, সেভ করলাম। দুজনের আমি মোটামুটি দুইটা এমপ্লয়ার আমি কি করলাম, অ্যাড করলাম। সো এই দুটো এমপ্লয়ের টাইমশিট কীভাবে মেনটেন করবো বা টাইমটা কীভাবে দেখবো, সেটার জন্য দেখেন কি করতে হবে, জাস্ট ভিউতে ক্লিক করে আমরা যদি এইখানে দেখেন একটা সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে উইকলি টাইমশিট, যদি আমরা সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিতে ক্লিক করি তাহলে দেখেন কি দেখায়। এখানে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিতে ক্লিক করলে যেটা আসে সেটা হচ্ছে কোন দিন কোন কাজ করবে, এখানে সে টাইমটা আপনাকে উল্লেখ করতে হবে। কোন দিন কোন কাজ করবে বা কোন উইকে কোন কাজ করবে, এখানে সে টাইমটা আপনাকে রেডি করতে হবে। সাপোজ এটা আমি
রেডি করছি সাপোজ এখানে 11 তারিখের জন্য, এবং কোন এমপ্লয়ি অ্যান্ডি ব্রাউন, এবং যদি আপনি চান কোন কাস্টমারের এগেনস্টে কাজ করছে এটা যদি দেখাতে চান তাহলে এখানে কাস্টমারও ক্রিয়েট করে নিতে হবে। সাপোজ এখানে আমি কাস্টমার যে কোনো একটা অ্যাড করে দিচ্ছি, ডেভিড। করবার পরে জাস্ট দেখেন এখানে আছে ইনেবল স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইমস। ক্লিক করবার পরে স্টার্ট টাইম, সাপোজ মানে কোন টাইমে সে কাজ শুরু করবে, অ্যান্ডি ব্রাউন কোন টাইমে এই ডেভিডের কাজ শুরু করবে এটা এখানে আমাকে দিতে হবে। সাপোজ শুরু করে 10টাতে, শেষ হয় 6টাতে। তারপরে এখানে লিখতে হবে বা ডেসক্রিপশন দিতে চান দিতে পারেন কি কি কাজ সে ডেভিডের করবে, যে কাজগুলো করবে সেগুলো দেবে। সাপোজ ইনভয়েসিং, এক্সপেন্স, ট্রানজেকশন, ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন, এই কটা লিখে জাস্ট যদি আমরা এইখানে যদি কোনো ব্রেক টাইম না দিই তাহলে কিন্তু এখানে 8 ঘন্টায় দেখাবে। আবার এই যে 8 ঘন্টা যে আমরা ডেভিডের এগেনস্টে আমাদের ইয়ারা যে কাজ করবে, যদি ডেভিড যদি এই কাজের এগেনস্টে যদি পেমেন্ট দিতে চায় বা ডেভিডের কাছ থেকে যদি পেমেন্ট নিতে চায় তাহলে অবশ্যই এখানে যেটা করতে হবে বিলেবেলে এসে এখানে অ্যামাউন্টও উল্লেখ করতে হবে, কত টাকা এখানে আমরা বিলেবেল বলতে এই যে বিল এখানে কাজের বিলে 8 ঘন্টার বিল আমাকে ডেভিড দিবে। এই বিলেবেলে টিক করার মানে হচ্ছে এই বিলেবেলে যদি আমি টিক করি, এই বিলেবেলে টিক যদি করি আমি বিলেবেলে টিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমি এই যে আমার যে এইখানে যে অপশনটা আছে এই বিলেবেলে যদি আমি ক্লিক করি, বিলেবেল যদি থাকে আমার এই বিলেবেলের টাকা দিবে হচ্ছে আমার কাস্টমার ডেভিড, এবং যেই রেট আমি দিব এই রেটের এগেনস্টে কিন্তু আমি ডেভিডের এগেনস্টে বিল ক্রিয়েট করতে পারবো। জাস্ট যদি আমি সাপোজ এখানে $25 করে পার আওয়ারে চার্জ করে থাকি, দেখেন এখানে তাহলে তার এখানে $200 সে পাবে, বুঝতে বা এখানে আমরা এখানে $200 আমরা ডেভিডের কাছ থেকে আমরা এটা ইনভয়েস তাকে সেন্ড করে আমরা দিতে পারবো। এখন যদি আমরা এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে নিই, এটা গেলো একটা দিনের শুধু কাজ, এটা শুধু 5/11/2020 কাজ। দিয়ে যদি আমরা এটাকে সেভ করে নিই, সেভ অ্যান্ড নিউ আসছে যদিও, এটাকে যদি আমরা সেভ করে ক্রস করি এখান থেকে করে যদি আমরা আবার যদি নিউতে এসে এখন যদি আমরা উইকলি টাইমশিটে যাই, উইকলি টাইমশিট হচ্ছে আপনার আমার একটা এমপ্লয়ি এখানে কিন্তু একটা এমপ্লয়ের এগেনস্টে কিন্তু আপনাকে পুরো উইকের তার টাইম শিডিউল মেনটেন করতে হবে। সাপোজ যদি আমি এখানে টিম কুকের যদি উইকলি টাইমশিট মেনটেন করি, দেখেন এখানে কি দেখাচ্ছে 5/3/20 থেকে 5/9/20, এখানে কিন্তু এই টাইম স্লটটা এখানে দেখাচ্ছে আমরা। বাট আমরা যদি তার সাপোজ 5/10/20 থেকে 5/16/20 এই টাইম স্লট যদি আমরা চুজ করি, তাহলে যেটা করতে হবে এই টাইম স্লটের এগেনস্টে আমরা কোন ক্লায়েন্টে সে কাজ করবে বা কোন কাস্টমার এগেনস্ট কাজ করবে, কোন দিন কাজ করবে, এখানে সে টাইম এবং ইয়ার তাকে উল্লেখ করে দিতে হবে। যেমন টিম কুক এখানে কাজ করে মনে করে নেন অ্যান্ড্রুয়ের কাজ করবে, এখানে অ্যান্ড্রয়ের কাজ করবে। কি কি কাজ করবে যদি এটা আমরা এখানে উল্লেখ করে দিই, অ্যান্ড্রয়ের সাপোজ সে এখানে কাজ করবে ধরে নেন আপনার ট্যাক্সের দিয়ে, যেহেতু ওদের শুক্রবার শনিবার ছুটি ইউএস এর ক্ষেত্রে, ইউএস বা কানাডার ক্ষেত্রে, তাই এখানে আমরা এটা 0.00 দিয়ে দিব। স্যাটারডে অ্যান্ড সানডে এটা আমরা 00 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে বাকি যে দিন এই অ্যান্ড্রয়ের কাজ হবে সেই দিনগুলোতে জাস্ট আমরা এখানে টাইম উল্লেখ করবো। এটা হচ্ছে টাইম,
কত ঘন্টা আমরা কাজ করব, এখানে আমরা টাইম, কারণ দেখেন এখানে আওয়ার্স দেখাচ্ছে, HRS টোটাল কত ঘন্টা কাজ হবে। সাপোজ মানডে ধরে নেন 3 ঘন্টা, টুইসডে 5 ঘন্টা, ওয়েডনেসডে 2 ঘন্টা, থার্সডে 4 ঘন্টা, ফ্রাইডে আবার 3 ঘন্টা। দেখেন টোটাল তাকে দেখা যাচ্ছে 16 ঘন্টা, বা তাকে দেখা যাচ্ছে টোটাল আমাদের ডিল হয়ে যাওয়ার সাথে 15 ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে দেখেন এইখানে যদি 15 ঘন্টা উইক পার উইক যদি কাজের কন্ট্রাক্ট হয় আপনার সাথে বা আপনার ক্লায়েন্টের সাথে, যদি কন্ট্রাক্ট হচ্ছে 5 ঘন্টা করে, তাকে 15 ঘন্টা করে কাজ করতে হবে পার উইক এই অ্যান্ড্রয়ের এগেনস্টে, তাহলে আপনি এইভাবে কিন্তু তার টাইম শিটটা আপনি মেনটেন করে দিতে পারেন, যে কবে কোন সময় কাজ হবে, কবে কোন সময় এবং কত ঘন্টা কাজ হবে এখানে উল্লেখ করে দিতে পারেন। যদি এখানে বিলেবেল, যদি এখানে যদি আপনি আবার কাজের এগেনস্টে যদি আপনার টাকা নিতে চান বা এখানে যদি অ্যান্ড্রয়েডকে বিল করতে চান, তাহলে কিন্তু এখানে আপনি বিলেবেল এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ এখানে $30 পার আওয়ার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার উইকে দেখেন আপনার $450 বিল কিন্তু আপনার এখানে, এই $450 যে বিলটা এই জায়গাটাতে, এই যে দেখেন এখানে টোটাল আমি আওয়ার দিলাম অ্যান্ড্রয়েড এগেনস্টে, দেওয়া মাত্র এইখানে দেখেন, এইখানে যখন আমি বিলেবেল করেছি, যখন আমি বিলেবেল করে রেট দিয়েছি, তখনই কিন্তু এই ব্যালেন্সটা অ্যাভেলেবল হবে। যখন যদি আমি এখানে আনটিক করে রাখতাম, তাহলে কিন্তু এই ব্যালেন্সটা অ্যাভেলেবল হবে না। এবং এখানে যে 450 দেখছি, যখন আমরা অ্যান্ড্রয়েড এগেনস্টে ইনভয়েস করতে যাব, তখন জাস্ট এই ভ্যালুটা অ্যাড করে দিলেই তার এগেনস্টে বিল ক্রিয়েট হয়ে যাবে বা তার এগেনস্টে ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। এখন গেল সাপোজ এটা এই সপ্তাহটা গেল অ্যান্ড্রয়েড এগেনস্টে, যদি আরও অন্য কোনো এমপ্লয়ের এগেনস্টে কাজ করে, সাপোজ এখানে দেখা যাচ্ছে অন্য কোনো একটা আবার ক্লায়েন্টের এগেনস্টে সে কাজ করছে, দেখা যাচ্ছে এটাও কাজ হচ্ছে তার দিনে, ধরে নেন শুক্রবার তো, শনি রবি তো বন্ধ, এখানে সাপোজ সে কাজ করে হচ্ছে 4 ঘন্টা করে, 4 ঘন্টা করে এই ক্লায়েন্টে প্রত্যেক দিন সে কাজ করে। এইখানে দেখা যাচ্ছে সে 20 ঘন্টা কাজ করবে, এবং এইখানে দেখা যাচ্ছে সে কাজ করছে হচ্ছে, সাপোজ এখানে দেখা যাচ্ছে সে কাজ করছে রিকনসিলিয়েশনে সে কাজ করছে। দেখেন 20 ঘন্টা কাজ হচ্ছে। এখন যদি এটাকেও যদি আমরা বিলেবেল করে দিই, এটা সাপোজ এখানে রিকনসিলিয়েশন বাবদ $35 চার্জ করবে। দেখেন এইখানে যখন করলাম, এখানে আবার $700 হয়ে গেছে। তাহলে দেখেন এইখানে কিন্তু প্রত্যেক দিন, এখানে দেখেন 5 থেকে 16 তারিখের যে শিডিউল, এখানে অ্যান্ড্রিউ কার এগেনস্টে কত টাকা, কত ঘন্টা কাজ করবে এবং কি কাজ করবে এখানে উল্লেখ করে যদি আমরা এখন এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই, তাহলে কিন্তু টিম কুকের এগেনস্টে কিন্তু আমাদের ওয়ার্কশিট রেডি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওয়ার্কশিট রেডি হয়ে যাবে। এখন যদি আমরা এমপ্লয়েজে আসি, এমপ্লয়েজে এসে যদি টিম কুকে ক্লিক করি বা টিম কুকে যদি এখন ডাউনলোডে ক্লিক করে যদি রিপোর্টে দেখি, যদি রান রিপোর্টে দেখেন কি দেখায়, সেটা হচ্ছে দেখেন এইখানে এটা থেকে এটা দেখাচ্ছে। সাপোজ এখানে আমি অল ডেটস করে দিই, যদি রান রিপোর্ট করি, তাহলে দেখেন টিম কুক এখানে দেখেন ডিটেলসে দেখেন পুরো, এখানে দেখেন সব কিন্তু রিপোর্ট চলে এসেছে, কে টিম কুক কার এগেনস্টে কখন কখন কাজ করছে, দেখেন এখানে ফুল রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তো ভয়ের কোনো কারণ নাই। যখন আমরা কোনো এখান থেকে যখন আমরা উইকলি টাইম শিট বা সিঙ্গেল অ্যাক্টিভিটি টাইম শিট যখন ক্রিয়েট করব কারো এগেনস্টে, আমরা যখন তার নামের এগেনস্টে যখন রান রিপোর্ট করব, তখনই কিন্তু আমরা ফুল ডিটেলস পেয়ে যাব কি কি কাজ হয়েছে না হয়েছে বা কি অ্যাকচুয়ালি করা লাগবে।
বুঝতে পেরেছেন? যে দেখেন কখন কত তারিখ কি হয়েছে না হচ্ছে, দেখেন ডেট টাইম সব এখানে চলে এসেছে। বুঝতে পেরেছেন? এবং এই রিপোর্টের নাম দেখেন, এই রিপোর্টটার নামটাও দেখে নেন একটু। এটা হচ্ছে, এই রিপোর্টের নাম হচ্ছে টাইম অ্যাক্টিভিটি বাই কাস্টমার ডিটেল। টাইম অ্যাক্টিভিটি বাই কাস্টমার ডিটেল। ঠিক আছে, তাহলে আমরা নামের এগেন্সটে যে যখনই রান রিপোর্ট দিব তখনই কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাব। সবাই বুঝতে ক্লিয়ার তো ব্যাপারটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে? একটু কমেন্ট করেন তো, একটু ইয়েস নো করেন তো ভাইরা আপুরা। হ্যাঁ এই তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। তো ভয়ের কোনো কারণ নাই যে ভাই আমি যে এখন যে করলাম উইকলি টাইমশিট বা সিঙ্গেল টাইমশিট অ্যাক্টিভিটি করলাম, এগুলো আমি কোথায় পাবো বা কীভাবে জানতে পারবো আমার কোন এমপ্লয়ের এগেনস্টে কি কখন কোন টাইম অ্যালোকেট হয়েছে? জাস্ট করলে অ্যাক্টিভিটি রিপোর্টে আসলে আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন। সো কুইক বুকসের এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বা মোটামুটি একটা ভালো জিনিস নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে কুইক বুকসের রিপোর্টস নিয়ে। কুইক বুকসের রিপোর্টস, যদি আমরা রিপোর্টসে আছি, রিপোর্টসে যাবো, একটু রিপোর্টস অপশনে আসবো। অপশনে আসবার পরে রিপোর্টস দেখেন কিভাবে রিপোর্ট নিয়ে কাজ করবেন না করবেন। এখানে কিন্তু একটা ভিডিও দেয়া আছে 2 মিনিট 38 সেকেন্ডের একটা ভিডিও দেয়া আছে, এটা আপনারা দেখতে পারেন। বা এখানে দেখেন ভিউ আর্টিকেল, এখানে একটা আর্টিকেলও দেয়া আছে, আপনারা এই আর্টিকেলে ক্লিক করে আর্টিকেলটাও চেক করে নিতে পারেন। দেখেন আর্টিকেলে ক্লিক করলাম, কিছু দেখাচ্ছে না, ভিউ আর্টিকেল আবার দিলাম, দেখেন এখানে লিখছি জাস্ট রিপোর্টস। দেখেন যখনই রিপোর্ট দিলাম সব রিপোর্ট রিলেটেড সব ইনফরমেশন চলে আসছে এখানে। ঠিক আছে, যেটা যখন জানা দরকার হবে আপনারা এখানে, এটা হচ্ছে যে এই যে এখানে হেল্প অপশন, যেটা এটা হচ্ছে হেল্প অপশন, বুঝছেন? এই যে দেখেন হেল্প অপশনে ক্লিক করলে যেটা আসবে এটা হচ্ছে সেটা, যে রান রিপোর্ট, কাস্টমাইজ রিপোর্ট, হ্যাঁ, মেমোরাইজ রিপোর্ট, হাউ টু এক্সপোর্ট কুইকবুকস অনলাইন রিপোর্টস টু এক্সেল, দেখতে পাচ্ছেন? ব্যালেন্স শিট রিপোর্ট, এখানে যখনই দিলাম তখনই দেখেন হেল্পে ক্লিক করা মাত্র কিন্তু এখানে আবার চলে আসছে। সো এই জায়গায় দেখেন, এইখানে দেখেন এই তিনটে স্টেটমেন্ট স্টার মার্ক করা আছে। স্টার মার্ক করা মানে ফেভারিট, মানে এটাকে জাস্ট শর্ট লিস্টিং করা। এইখান থেকে যে রিপোর্টটাকে আমি দেখবেন আমি স্টার দিব, সেটা দেখবেন আমার এই ফেভারিট লিস্টে চলে আসবে। যে কোনো রিপোর্ট, সাপোজ দেখেন এখানে দেখুন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর পাশে কোনো স্টার মার্ক নাই, দেখেন এখানে আমি এটাকে স্টার মার্ক করে দিয়ে যদি এখন আমি উপরে আসি, দেখেন এই যে চলে আসছে, দেখেন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তারপরে দেখেন রিয়ালাইজ এক্সচেঞ্জ গেইনস অর লস, এই রিপোর্টটাকে যদি আমি ক্লিক করে দিই তাহলে এটাকে স্টার মার্ক করে দিই। যদি এই রিপোর্টে যাই আমরা, দেখেন এখানে কি দেখায়, অল ডেটস রান রিপোর্ট। দেখেন আপাতত এখানে কোনো কিছু নাই, তাই কিচ্ছু আসছে না, থাকলে এখানে দেখাবে। ঠিক আছে, যে রিপোর্টটা আপনাদের দরকার সেটাকে যদি আপনারা এই শর্ট লিস্টেড করে, যদি আপনার মানে একবার যদি স্ট্যান্ডার্ড অপশন এসে একবারে যদি খুঁজে পেতে চান, জাস্ট ওটাকে স্টার মার্ক করে দেবেন, দেখুন অটোমেটিক এটা উপরে দেখাবে আপনাদের। যেরকম এখানে আছে ফেভারিটের পরে দেখেন এখানে রিপোর্টের কিছু ক্যাটাগরি আছে, যেরকম বিজনেস ওভারভিউ রিপোর্ট, বিজনেস ওভারভিউ রিপোর্ট, তারপরে হচ্ছে হু ওজ ইউ, মানে এটা হচ্ছে দেখেন, ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবল, এজিং রিলেটেড যদি কিছু জানতে হয় সেটা আপনারা এখান থেকে পাবেন। কালেকশন রিপোর্টস মানে কত টাকা কালেক্ট করছেন সেটা এখান থেকে জানতে পারবেন। আনবিল চার্জ, আনবিল টার্ন, ঠিক আছে। ওপেন ইনভয়েস রিপোর্ট, কোন কোন ইনভয়েস ওপেন আছে, এখান থেকে আপনারা ওপেন ইনভয়েস রিপোর্ট থেকেও সেটা পেয়ে যাবেন। তারপরে ইনভয়েস লিস্ট কতগুলো আছে এটা আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করে। যেটা যেটা মোট কথা আপনাদের দরকার সেটা ক্লিক করলে আপনারা এখানে স্টার মার্ক দিয়ে ফেভারিটের আন্ডারে চলে যাবেন। তারপরে সেলস অ্যান্ড কাস্টমার রিপোর্ট, যেটা আপনাদের দরকার সেটা আপনারা সুন্দর করে এখান থেকে, যেমন সেলস বাই কাস্টমার ডিটেল, এটা ঠিক করে রাখলাম। তারপরে সামারি, পেয়েবল সামারি, মানে আপনি কত আপনার কত দিবেন, পার কত ডিউ হলো, ঠিক আছে, এটা এখান থেকে আপনারা এগুলা শর্টকাট করে রাখতে পারেন।
তারপরে যে এমপ্লয়ি কন্ট্যাক্ট লিস্ট, যে এমপ্লয়ি রিসেন্ট অ্যাক্টিভিটি, এখান থেকে আপনারা সব ইনফরমেশন পাইতে পারেন। তারপর হচ্ছে ফর মাই অ্যাকাউন্টেন্টের জন্য দেখেন, এই যে দেখেন রিসেন্ট ট্রানজ্যাকশন, এখান থেকে আপনি পাইতে পারেন রিসেন্ট যে যে কাজ করেছেন। দেখেন সাপোজ আমি রিসেন্ট ট্রানজ্যাকশনে ক্লিক করলাম, দেখেন কি আসে। রিসেন্ট ট্রানজ্যাকশনে ক্লিক করা মাত্র দেখেন যা যা করলাম আমি এখন পর্যন্ত, দেখেন সবগুলাই চলে এসেছে এখানে। দেখছেন ব্যাপারটা ভাইয়ারা? পুরো রিসেন্ট ট্রানজ্যাকশন বলতে আমরা রিসেন্টলি যে ট্রানজ্যাকশনগুলো নিয়ে ডিল করলাম, রিসেন্টলি যে যে ট্রানজ্যাকশন নিয়ে কাজ করলাম, সবগুলো এখানে চলে এসেছে। দেখেন ওই যে ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে যা যা আছে সব চলে এসেছে। এবং এখানে দেখেন ওপেনিং ব্যালেন্স কিন্তু আমাদের 170.20 দেখাচ্ছে না। ক্রেডিট কার্ডের যে ওপেনিং ব্যালেন্স সেটা ছিল কত? 170.20, সেটা না দেখাচ্ছে কি 226.37। দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে কিন্তু 170 দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কনভার্ট হয়ে কনভার্সন রেটটা এখানে চলে গেছে। এই যে দেখেন কোন কোন অ্যাকাউন্টে যে হিট করছে সেটাও দেখাচ্ছে। যদি এখানে আবার কিছু এখানে যে কিছু রিপোর্ট যদি চেক করতে চান, যেরকম কোনো কিছু যদি দেখতে চান বা কোনো কিছু যদি এখানে শর্টিং করতে চান, এখানে সেটাও দেখতে পারবেন। এখানে আপনারা আপনাদের মতো করে সবগুলো দেখে নিতে পারেন, যেটা যেটা আপনাদের দরকার। এখানে অপশনগুলো আপনারা অন করে নিতে পারেন এই রিপোর্টের ক্ষেত্রে। লাস্ট মডিফাইড যদি কেউ দেখতে চায়, ক্রিয়েট ডেট বা পোস্টিং ডেট, কবে কি হয়েছে না হয়েছে। এই যে দেখেন এক্সচেঞ্জ রেট, দেখেন ক্লিক করে যখন আমি এখানে ক্লোজ করছি, দেখেন এখানে আরো দেখেন অপশন এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এখানে আরো কতগুলো অপশন আছে। দেখেন এক্সচেঞ্জ রেট, দেখেন বাই ডিফল্ট সব চলে এসেছে। ঠিক আছে, আপনারা চাইলে এটাকেও মডিফাই করে নিতে পারেন, কোনো সমস্যা তাতে নাই। আবার যদি ব্যাক টু রিপোর্টে যাই, আসবার পরে দেখেন এখানে আরো টার্ম এন্ড কন্ডিশন আছে। আচ্ছা, একটু আমি আজানের জন্য আপলোড করার অপশন নাই, বুঝতে পারছেন? দেখেন আবারও দেখায় যে কোশ্চেনটা করছেন না, এখানে কোনো লিস্ট আপলোড করার সিস্টেম নাই। আর কে কি কমেন্ট করছেন একটু দেখি। না, এরকম আপাতত কোনো প্রজেক্ট নেই মিঠাঙ্কুর সাহেব। আর এখানে যতটা না প্রজেক্ট বেস, এখানে হচ্ছে সিস্টেম বেস, প্রসেস বেস, বুঝতে পেরেছেন? এখানে যতটা না আপনাকে কোনো প্রজেক্ট বেস কাজ দেখানো হবে, এখানে হচ্ছে সিস্টেম বেস, কখন কোন সময় কোন সিস্টেমে কাজ করতে হবে এখানে সেটা দেখতে হবে। কারণ এইখানে এক এক রকম কোয়েশ্চেন, এক এক ক্লায়েন্ট আপনি এক এক রকম পাবেন, বুঝতে পেরেছেন? আপনি এইখানে যখন মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি এক এক ক্লায়েন্টের ক্ষেত্রে এক এক রকম আপনি সিচুয়েশন ফেস করবেন, কোন কার ক্ষেত্রে কোনটা ফেস করবেন সেটা এখানে প্রসেস করে দেখানো হয়। আচ্ছা, আমি এখন যেটা করব, যেটা যে জিনিসটা নিয়ে রিপোর্টে ক্লিক করব, কাজ করব, সেটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট রিপোর্ট বানানো। কি বললাম? ম্যানেজমেন্ট রিপোর্ট বানানো। আর আরেকটা ব্যাপার, পেরোলের ব্যাপারটা বলেছেন না, পেরোল পেড ভার্সন ছাড়া আপনি পেরোল ফ্রিতে কাজ করতে পারবেন না। কুইক বুকস অনলাইন যে কোম্পানি আছে, এখান থেকে আপনি ডিরেক্ট পেরোল ইউজ করতে পারবেন না, আপনাকে পেরোলের জন্য আলাদা টাকা দিয়ে আপনাকে কাজ করতে হয়। পেরোলটা কুইক বুকসের আলাদা একটা সার্ভিস। কুইক বুকস অনলাইন যেটা আমরা করছি, এটা হচ্ছে তার বুককিপিং সার্ভিসের জন্য ইউজ করা। আর কুইক বুকস পেরোল যেটা, এটা কুইক বুকসের আলাদা সার্ভিস, বুঝতে পেরেছেন? সেটার জন্য কুইক বুকসকে আলাদা পে করতে হবে।
আর এটা হচ্ছে কুইকবুকের জাস্ট বুককিপিং রেকর্ডিংয়ের জন্য এই সিস্টেম, দুটোর জন্য দুটো আলাদা সার্ভিস। আচ্ছা, এবার আসবো হচ্ছে একটু ম্যানেজমেন্ট রিপোর্টে। এই যে দেখেন, এখানে দেখেন স্ট্যান্ডার্ডের পাশে যে কাস্টম রিপোর্ট অপশনটা আছে, এখানে কাস্টম রিপোর্টে কিন্তু কোনো রিপোর্ট আসবে না যতক্ষণ না আপনি একটা কাস্টমাইজ রিপোর্ট ক্রিয়েট করবেন। সেটা কিভাবে বা কেমন করে, যতক্ষণ না আপনি সাপোজ এই যে রিসেন্ট ট্রানজ্যাকশানে যে ইয়াতে ছিলাম আমি, সাপোজ যে রিসেন্ট ট্রানজ্যাকশানে যে অপশনগুলো আমি দেখিয়েছিলাম, এখানে দেখেন এখানে আবার আগের মতো আর নেই। এখন যদি দেখেন এইখানে যদি আমি এক্সচেঞ্জ রেট দিয়ে যদি আমি জাস্ট এক্সচেঞ্জ রেট অ্যাড করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, দেখেন সেভ কাস্টমাইজেশন। এই যে দেখেন এখানে এক্সচেঞ্জ রেট অপশনটা যদি আমি সেভ কাস্টমাইজেশন অপশনে ক্লিক করি, দিয়ে দেখেন এখানে কি বলছে, কাস্টম রিপোর্টের নাম কি, ট্রানজ্যাকশন রিপোর্ট দিয়ে যদি আপাতত আমি সেভ করি, দেখেন কি হয়, সাকসেসফুলি সেভ করার পরে এখন যদি আমরা একটু রিপোর্টসে এসে যদি এখন একটু কাস্টমাইজ রিপোর্টে যাই, কাস্টম রিপোর্টস অপশনে যাই, তাহলে দেখেন এই যে দেখেন কাস্টমাইজ রিপোর্ট, কারণ আমি ওইখানে একটা অপশন অ্যাড করে যেহেতু আমি কি করেছি, সেভ কাস্টমাইজেশন করেছি, দ্যাটস ওয়াই এখানে আমার কাস্টমাইজ রিপোর্ট চলে এসেছে। এখন একটু যাব হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্টসের আন্ডারে, একটু ম্যানেজমেন্ট রিপোর্টসে যাব। ম্যানেজমেন্ট রিপোর্টসে যেটার জন্য আসলাম সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট কীভাবে রেকর্ড করবো বা কী ক্রিয়েট করবো সেটার ব্যাপারে এখানে একটু দেখে নিই। সাপোজ দেখেন এখানে যে তিনটা ফরম্যাট আছে, তিনটা ফরম্যাট থেকে প্রথম যে ফরম্যাট কোম্পানি ওভারভিউ, জাস্ট এইটাকে আমরা কি করব, এটাকে আমরা এডিট করব। এডিট করে জাস্ট এখানে আমরা আমাদের ম্যানেজমেন্ট রিপোর্টটা যেটা হয় তার আগে একটু দেখে নিই ম্যানেজমেন্ট রিপোর্টের ফরম্যাট বা দেখতে কেমন হয়, ফরম্যাটগুলো আমরা জেনে নিই বা দেখে নিই একটু। ম্যানেজমেন্ট রিপোর্ট ফরম্যাট, দেখেন এই যে দেখেন ম্যানেজমেন্ট রিপোর্ট ফরম্যাট, যদি এটা দেখতে পারেন না, দেখেন যদি আপনারা, তাহলে দেখেন এই পোর্শনটাতে টাইটেল, এক্সিকিউটিভ সামারি, কি ইস্যুস, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট অন এনএইচএস কন্ট্রিবিউশন, এখানে যেহেতু এই কন্ট্রিবিউশনটা এটা কান্ট্রি ওয়াইজ এটা ভ্যারি করে, তারপরে লিগাল ইস্যু, ইম্প্যাক্ট অন ইকুইটি, এখানে যাই হোক প্রত্যেকটা মোটামুটি এখানে ইনফরমেশান জাস্ট বানিয়ে দিয়েছে। সো আমরা এটা ফুল না করলেও আমরা কুইকবুকসে যেটা আছে, কুইকবুকসে যেভাবে আছে সেটাকে আমরা সেভাবেই মেনটেন করতে পারি। যেরকম টেমপ্লেট নেম বা এখানে কি ম্যানেজমেন্ট রিপোর্টের নাম, বুঝতে পারছেন, এটা একটা ফরম্যাট। যেরকম টেমপ্লেট প্রথমে আসছে কোম্পানি ওভারভিউ, এটা দিতে পারি আমরা 2019। তারপরে এখানে দেখেন কভার স্টাইল, এখানে যদি ক্লিক করে দেখেন এখানে বিভিন্ন স্টাইলে কভার আছে বিভিন্ন, এটা একটা দেখেন এখানে চেঞ্জ হবে, এটা একটা তারপরে এইটা একটা, বিভিন্ন এখানে ফরম্যাট দেয়া আছে। তো এটাই রাখলাম। আর এখানে লোগোর ব্যাপারটা দেখেন, লোগো এখানে কিন্তু লোগো কিন্তু এখানে দেখাচ্ছে না। তারপরে দেখেন এখানে কভার টাইটেল, ম্যানেজমেন্ট রিপোর্ট, সাবটাইটেল, এখানে কোম্পানি নেম দিয়ে দিতে পারি আমরা। রিপোর্টিং পিরিয়ড কোন পিরিয়ডের জন্য, ঠিক আছে, এখানে ফর দ্য পিরিয়ড এখানে আমরা দিয়ে দিই 12/31
19 প্রিপেয়ার্ড বাই, চাইলে এখানে যে প্রিপেয়ার তার নামটা দিতে পারি, এখানে আমার নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্রিপেয়ার ডেট এটা আমরা দিতে পারি আজকে ডেট না দিয়ে এটা আমরা একটু ব্যাক ডেট দিয়ে দিই, ফেব্রুয়ারি 10 2020, একটু টাইম লাগে যেটা রিপোর্টে। তারপরে ডিসক্লেমার ফর ম্যানেজমেন্ট ইউজ অনলি এখানে দেয়া আছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো দেওয়ার পরে একটু যদি আমরা পরের অপশনে যদি আসি, জাস্ট এখানে সেভও ক্লিক করতে পারি একবার, ওকে। তারপরে যদি আমরা একটু আসি টেবিল অফ কন্টেন্টে এখানে দেখেন কিছু দেখাচ্ছে না। আবার যদি আমরা নিচে এসে যদি আবার উপরে যাই, দেখেন টেবিল অফ কন্টেন্ট চলে এসেছে। দেখেন এখানে বাই ডিফল্ট দুটো রিপোর্ট আমাকে দেখাচ্ছে, একটা হচ্ছে প্রফিট আর লস আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। তার আগে দেখেন এখানে রিপোর্ট পিরিয়ড কিন্তু এখানে দেখাচ্ছে দিস ইয়ার, বাট এটা কিন্তু আমাদেরকে একটু লাস্ট ইয়ার করে নিব। আমরা করে নিলে এখানে লাস্ট ইয়ার যদি আমরা দিই তাহলে প্রফিট আর লস রিপোর্ট এবং হচ্ছে ব্যালেন্স শিট রিপোর্ট দুটো কিন্তু লাস্ট ইয়ারেরই আমাদেরকে শো করবে। আচ্ছা, এই টেবিল কন্টেন্ট কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক এখানে চলে আসবে, এখানে কিন্তু আমরা কোনো কিছু এন্ট্রি দিতে পারবো না, টেবিল কন্টেন্ট ফিল্ডে কোনো কিছু দিতে পারবো না। বাট এই যে দেখেন প্রিলিমিনারি যে ইয়াটা আছে পেজটা, এখানে দেখেন এক্সিকিউটিভ সামারি লিখে দিতে পারি আমরা। এক্সিকিউটিভ সামারি লিখে এখানে আমরা আমাদের কি কি সামারি বা কি কি পাইলাম, আমাদের ফাইন্ডিংস যেগুলো এখানে সব কিছু আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, সব কিছু এখানে উল্লেখ করে দিতে পারি এবং এখানে টিপসও দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আমরা এই রিপোর্ট এন্ডেড ডেট এখানে আমরা উল্লেখ করে দিতে পারি, রিপোর্ট কবে হচ্ছে বা শুরু হচ্ছে বা শেষ হচ্ছে, দিয়ে আমরা এখানে আমাদের মতো করে আমরা এক্সিকিউটিভ সামারি দিতে পারি। তারপরে এইখানে আমাদের ফাইন্ডিংসগুলো দেবার পরে, এই জায়গায় ফাইন্ডিংসগুলো দেবার পরে এইখানে আসবো আমরা রিপোর্টসে। রিপোর্টসে এসে যেটা হবে সেটা হচ্ছে প্রফিট আর লস ব্যালেন্স শিট। এইখানে যে অপশনগুলো দেয়া আছে সেটা হচ্ছে দেখেন লাস্ট ইয়ার, এখানে আমরা লাস্ট ইয়ার করার কারণে এখানে লাস্ট ইয়ার হয়েছে। এই দুটো রিপোর্টের পাশাপাশি যদি আমরা নতুন কোনো রিপোর্ট অ্যাড করতে চাই, সে ফর এক্সাম্পল আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অ্যাড করবো, দেখেন কি করতে হবে, জাস্ট নিউ রিপোর্টে ক্লিক করে এই জায়গাতে দেখেন আমি লিখে দিচ্ছি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস করে টাইটেল চলে এসেছে এবং লাস্ট ইয়ারও এখানে দেখাচ্ছে। দেখানোর পরে যদি আমরা এখানে আবার নতুন কোনো রিপোর্ট অ্যাড করতে চাই, অ্যাড নিউ রিপোর্ট করে যদি এখানে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিও যদি নিতে চাই, নেবার পরে লাস্ট ইয়ার দিয়ে দেওয়ার পরে যদি আমরা এখানে কম্পেয়ার প্রিভিয়াস ইয়ার যদি দিয়ে দিই তাহলে এটা কম্পেয়ার করে আমরাকে দেখাবে। সাপোজ দেখেন এখানে যে আমরা দুটো রিপোর্ট অ্যাড করলাম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এবং স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এই দুটো এখানে দেবার পরে দেখবেন এখানে টেবিল কন্টেন্ট আমার অটোমেটিক এই দুটো অ্যাড হয়ে গেছে, এক্সিকিউটিভ সামারিও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই দুটো অ্যাড ছিলই, প্রফিট অ্যান্ড লস তো ছিলই, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট তো ছিলই, এক্সিকিউটিভ সামারিও অ্যাড হয়ে গেছে। তারপরে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো চলে আসছে, তারপরে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি অটোমেটিক এখানে এগুলো আপডেট হতে থাকবে। হবার পরে আমরা যদি এখানে দেখেন লাস্টে যেটা আছে এন্ড নোটস, যদি কোনো নোটস দেওয়া থাকে বা কোনো যদি এখানে আপনার ফাইন্ডিংস বা এখানে যদি আপনার কোনো বলার থাকে এক্সট্রা নোটস, ঠিক আছে, এখানে দিয়ে দিই অডিটর নোট। যদি স্পেশাল কোনো রিকমেন্ডেশন থাকে বা স্পেশাল কোনো যদি কিছু বলার থাকে অডিটরের ম্যানেজমেন্টকে যেটা করলে ভালো হতো বা এখানে কোনো সাজেশন থাকে সেটা এখানে উল্লেখ করা যাবে। এটা করাই লাগবে, নট নেসেসারি, এটা যে করতেই হবে, নট নেসেসারি। ঠিক আছে, মানে এখানে নোটগুলো যেটা থাকবে অডিটর রিপোর্ট বা অডিটর নোটে এখানে নোটগুলোতে থাকবে যেগুলো পাইছে সেটা যেন এখানে উল্লেখ করা থাকে। সাপোজ কোনো একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন দেখা যায়, ডেপ্রিসিয়েশন মেথড হচ্ছে স্ট্রেট লাইন,
দেখা যাচ্ছে অর্ডার বলতে পারে এটা স্ট্রেট লাইন না করে এটা রিডিউসিং ব্যালেন্স বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে করলে বেশি ভালো হয়, কোম্পানির জন্য বেশি সুইটেবল হয়। এই ধরনের যদি ফাইন্ডিংস থাকে সেগুলো এখানে উল্লেখ করতে পারে। বুঝতে পেরেছেন? এখানে ফাইন্ডিংগুলো দিয়ে জাস্ট যখন আপনি কি করতে পারেন, যখন আপনি সেভ হ্যান্ড ক্লোজ করবেন তখন দেখেন কি হয়। সেভ হ্যান্ড ক্লোজ করবার পরে দেখেন এখানে আর একটা নতুন একটা ইয়া চলে এসেছে, কোম্পানি ওভারভিউ 2019 দেওয়ার পরে দেখেন এখন যদি আমি এখানে ভিউ করে দেখেন কি হয়। ভিউ করলে দেখেন কি হয়। ভিউ করলে যা যা আমরা এন্ট্রি দিয়েছি দেখেন এখানে ম্যানেজমেন্ট রিপোর্টের নাম, ঠিক আছে, দেওয়ার পরে দেখেন কে প্রিপেয়ার করেছে, তারপরে দেখেন এখানে দেখেন টেবিল অফ সামারি, তারপরে দেখেন এক্সিকিউটিভ সামারি যেহেতু কিছু লিখে নেয় তাই আসে নাই। তারপর যদি প্রফিট আর লস দেখেন জানুয়ারি টু ডিসেম্বর এখানে কোনো কিছু আসছে না, কারণ আমরা ওই ডেটের মধ্যে কিছু নাই তাই। বাট অ্যাসেট যদি দেখেন অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু এখানে ওয়েলস ফার্গোর যেহেতু আমরা এখানে আমরা ওপেনিং ব্যালেন্স দিয়েছিলাম তাই এখানে ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স সহ যা যা আমরা রেকর্ড করেছি সেগুলা এসেছে। এখানে প্রফিট আর লসে কিচ্ছু না আসার কারণ হচ্ছে আমরা কি এখানে যে ট্রানজেকশনগুলো যেগুলো ছিল এই যে দেখেন এখানে যেহেতু আমরা এই ট্রানজেকশনগুলো যেহেতু রেকর্ড করিনি তাই কিন্তু এটা আমাদের প্রফিট আর লসে কিন্তু আসে না। আমি ডুপ্লিকেট করে আপনাদেরকে দেখাই। এখানে যদি আমি আবার ম্যানেজমেন্ট রিপোর্টসে আসি, রিপোর্টসে যদি চলে আসি এসে যদি আবার ভিউ করি ভিউ করে আবার যদি আমি প্রফিট আর লসে যাই দেখেন এখানে কোনো কিছুই নেই। না থাকার কারণ হচ্ছে যেহেতু আমরা এই ট্রানজেকশনগুলো যেহেতু এখনো ফর রিভিউতে রেখে দিয়েছি, কোনো কিছু যেহেতু এন্ট্রি করিনি, দ্যাটস ওয়াই এখানে আমাদের কোনো কিছু এন্ট্রি করিনি বলতে একটা ট্রানজেকশনে আমরা এন্ট্রি করেছি 1000-এর। 1000-এ যেহেতু এন্ট্রি করেছি তাই দেখেন এখানে আমার ব্যালেন্স শিটে যে কিছু ইফেক্টটা দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? এই যে দেখেন ওনার কন্ট্রিবিউশনে যেহেতু আমরা $1000 যেহেতু আমরা পাঠিয়েছি, ওনার কন্ট্রিবিউশন করেছে যেহেতু, দ্যাটস ওয়াই দেখেন দুটো মিলে কিন্তু আমাদের এখানে ইফেক্টটা বেশি হয়েছে। দেখেন ওপেনিং ছিল 1767.65 এবং ক্লোজিং যেহেতু ছিল হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন ছিল যেহেতু 1000, তাই দুটো মিলে আমাদের এটা দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? এখন যদি আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে আসি দেখেন এখানেও কিন্তু যে দেখেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, কুইক বুকসে কিন্তু বাই ডিফল্ট ক্যাশ ফ্লো যেটা এটা কিন্তু ইনডিরেক্ট মেথডে মেনটেন করা হয়। কুইক বুকসে বাই ডিফল্ট ক্যাশ ফ্লো যেটা ইনডিরেক্ট মেথডে ফলো করা হয়, ইনডিরেক্ট মেথডে দেখানো হয়, ঠিক আছে। এটা যেন সবার মনে থাকে, বাই ডিফল্ট ইনডিরেক্ট মেথড ফলো করে এবং ইনভেন্টরির ক্ষেত্রে বাই ডিফল্ট ফিফো মেথড ফলো করে, ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করে। এই দুটো যেন আমরা কেউ ভুল না করি, কারো মাথায় যেন কারো কোনো কনফিউশন না থাকে। বুঝতে পেরেছেন? বুঝা গেছে তো? একটু ইয়েস নো করেন তো কমেন্টে, ঠিক আছে। ক্যাশ ফ্লো যেটা বাই ডিফল্ট ইনডিরেক্ট মেথড ফলো করে, আর যেটা ইনভেন্টরি যেটা
বাই ডিফল্ট ফিফো মেথড ফলো করে। এটা যেন আমরা ভুল না করি, এটা সিস্টেম সেভাবে তারা বিল্ড ইন করা। ঠিক আছে, আপনি আমি চাইলেও এখানে অন্য কিছু করতে পারবো না, কারণ ওদের সিস্টেমটা বাই ডিফল্ট ওইভাবে তারা বিল্ড ইন করে রেখেছে। ওকে, আর আরেকটা জিনিস, একটা জিনিস একটু আপনাদের কাছ থেকে আরেকটু টাইম নিব আপনাদের কাছে, এটা আমি আরেকটু এইখানে সব জিনিসগুলা সব কিছু দেখে নিয়ে জাস্ট কি করবেন দেখেন, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, তারপরে এডিটর নোটস, যত নোট থাকবে, তারপরে জাস্ট এখানে এটা সেভ করার জন্য জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা পিডিএফে ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখন যদি এটাকে ডাউনলোড আমরা করি তাহলে এটা পিডিএফে ডাউনলোড হয়ে যাবে। আর যদি এটাকে আপনারা এক্সেল বা ডক্সে যদি এই যে এক্সপোর্ট এক্স ডক্স, তাহলে সেটা ডক্সে মানে ইয়াতে আপনার ডক্স বলতে এটা ইয়াতে মাইক্রোসফট ওয়ার্ডে এটা ডাউনলোড হবে, আর এক্সপোর্ট এক্স পিডিএফ বলতে এটা পিডিএফে ডাউনলোড হবে। বুঝতে পেরেছেন? সো আপনারা যেটা যেটা দেখলেন সেগুলো একটু একটু করে প্র্যাকটিস করবেন সবাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে, যা যা দেখলেন এখনকার বিশেষ করে এই যে মাল্টি কারেন্সির ব্যাপারগুলো ইয়াগুলো সবগুলো আপনারা একটু একটু করে প্র্যাকটিস করবেন। আর আপনাদেরকে আমি একটা দিয়ে দিচ্ছি কীভাবে কুইক বুকসের পেরোল করবেন। এটা এই লাস্ট ডিসেম্বরে কুইক বুকস থেকে একটা ওয়েবিনার নিয়েছিল 56 মিনিটের, ওই ওয়েবিনারের লিঙ্কটা আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিব। ঠিক আছে, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, দুই জায়গাতে আপনাদেরকে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, সেইখান থেকে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন কীভাবে কুইক বুকস পেরোল নিয়ে কাজ করবেন। বুঝতে পেরেছেন সবাই? ইয়েস নো একটু করেন তো, ইয়েস নো করেন তো সবাই ভাইরা আপুরা। কি কবে ভাই? মেজবা ভাই কি কবে করবো ভাই? বুঝলাম না কি কবে মেজবা ভাই, মেজবা ভাই কি কবে? মেজবা ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মেজবা ভাই কি কবে লিখেছেন, কোনটা কবে একটু বুঝলাম না। আগে প্রজেক্ট শেষ হোক, প্রজেক্ট তো রানিং, প্রজেক্ট শেষ না হলে কেমনে নিব আমি? শেষ হোক, পুরোপুরি কমপ্লিট না হলে তো আপনাকে আমি দেখাতে করতে পারবো না, তাই না? এখনও তো ক্লায়েন্টের ক্যাটাগরি করা হলো না ট্রানজ্যাকশন সব। উইদাউট ক্যাটাগরাইজেশন আপনারা আমি কেমনে করি বলেন? উইদাউট ইনফরমেশন নিয়ে কাজ করা যায় বলেন? কমপ্লিট না হওয়া পর্যন্ত তো আপনাকে আমি হেল্প করতে পারছি না আপাতত। হ্যাঁ, ওটা শেষ হবে তারপর এটা নিয়ে জানাবো আপনাদেরকে। ওকে, আচ্ছা, এবার যে ব্যাপারটা আসবো, আপনারা সব কিছু প্র্যাকটিস করতে থাকবেন কুইক বুকস নিয়ে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন সব কিছু সুন্দরভাবে। আর বিশেষ করে আমি যেটা বলবো, ফেসবুক লাইভগুলো একটু চেক করবেন আপনারা। ফেসবুক লাইভগুলো যেগুলো যেগুলো নিয়েছি আমি এখন পর্যন্ত, ঠিক আছে, লাস্ট কালকে গত 6 তারিখেও যেটা নিয়েছি সেটাও দেখে নিলে আপনাদের আপনাদের প্রজেক্ট রিলেটেড ব্যাপার স্যাপারও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো আমি চাচ্ছি নেক্সট ফ্রাইডেতে জেরোতে হাত দিতে, জেরোতে হাত দিতে। ঠিক আছে, জেরো নিয়ে আমরা কুইক বুকস নিয়েই পড়ে আছি, আমাদের এখন একটু জেরোতে আগানো উচিত। একই জিনিস বারবার নিয়ে থেকে লাভ নেই, আমাদের একটু ফরওয়ার্ড হওয়া উচিত। ঠিক আছে, আমি নেক্সট ফ্রাইডে চাচ্ছি জেরোতে নিয়ে হাত দিতে। এর পাশাপাশি কুইক বুকসে যে ইস্যুগুলো থাকবে অবশ্যই সেগুলো আপনারা নোট ডাউন করে থাকবেন, দরকার হলে আমি সেগুলো নিয়েও আপনাদের সাথে বসবো। ঠিক আছে, সেগুলো নিয়েও বসবো, বাট আমি চাচ্ছি নেক্সট উইকে একটু জেরোতে হাত দিই আমরা। ঠিক আছে, একটু নতুন কিছু নিয়ে কাজ শুরু করি। ওকে ওকে, আর রতন দেবনাথ ভাই, আর কিছু নাই বলতে পেরোলটা তো দেখাই দিচ্ছে আপনাকে। আর কি চান আপনি বলেন, আপনাকে বলেন, আপনি আর কি চান বলেন? রতন ভাই আপনি আর কি চান বলেন, আপনি কি চাচ্ছেন সেটা বলেন। পেরোলের ব্যাপারটা তো আমি বলে দিলাম, পেরোলটাই ছিল কুইক বুকসের আর একটা লার্নিং থিং, বাট ওটা তো আনফর্চুনেটলি হচ্ছে না। এক্স্যাক্টলি যেটা যেটা আপনার দরকার সেটা সেটা তো আপনাকে দিচ্ছি, তাই না? আর সফটওয়্যার তো আপনাদের চোখের সামনেই আছে, ঠিক আছে না? জিনিস তো আপনাদের চোখের সামনে আছে, আর যা যা দরকার। ভাই এটা টোবাকো না ভাই, টোবাকো কাম সারছে, হাই আল্লাহ রে ভাই, কিনতে দেন টোবাকো ভাই, টোবাকো না ভাই, এটা হবে টোবাগো, জিও, বুঝছেন? টোবাকো না, টোবাগো। হ্যাঁ ওকে, ব্যাপার না ভাই, সমস্যা নাই, ঠিক আছে, বাট যে জিনিস লিখছেন ভাই টোবাকো।
হ্যাঁ, ব্যাপার না, না দরকার আছে, মাঝে মাঝে এরকম আনন্দ বিনোদনের দরকার আছে, বুঝছেন না? আচ্ছা, আর আপনাদেরকে আমি শেয়ার করে দিব লিঙ্কটা পেরোলের। অবশ্যই আপনারা লিঙ্কটা ওই ইয়াটা দেখবেন, তাহলে পেরোল সম্পর্কে আপনার কুইকবুকসের পেরোল সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর আপনাদেরকে যেটা বলবো, আপনারা ব্যাংক ট্রানজ্যাকশন, যেগুলা ব্যাংক ট্রানজ্যাকশন এবং ক্রেডিট কার্ড যা যা দেওয়া হয়েছে আপনাদেরকে, সেগুলোই প্র্যাকটিস করবেন কুইকবুকস, এগুলাই প্র্যাকটিসের বিষয়, বুঝা গেছে? আর এটার কাজ হলে অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো এবং এটা নিয়ে আমি কাজ করব। কুইকবুক 0 এটা নিয়ে আমি কাজ করবো আপনাদের সাথে। এটা আগে শেষ হোক, ক্লায়েন্টের কাছ থেকে আগে একটু ব্যাপারগুলো ক্লিয়ার করি, তারপরে আপনাদের সাথে বসবো এটা নিয়ে, বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আপনারা থাকেন।